ভালোবাসার অনুভূতি নিয়ে আমি জলে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটি নতুন গল্প নিয়ে। চলুন তাহলে গল্পটি শুরু করা যাক। আমার পিরিয়ড চলছে অব্র। এই কথা বলে আজ পরপর 2 রাত নিজেকে অব্রের থেকে দূরে সরিয়ে রেখেছি আমি। যদিও আমরা এখনো স্বামী স্ত্রী, তারপরও এইরকম করার কারণ হলো কেউ একজন বলেছিল আমার ফুলশয্যার রাতে আমার স্বামীর মৃত্যু হবে। ফুলশয্যা রাতেই আমার স্বামীর মৃত্যু হবে, এই কথাটা নাকি কোনো একজন বলেছিল আমার মাকে। সেই কারণে প্রাপ্তবয়স্ক হবার পরেও পরিবারের থেকে কখনো বিয়ের নিয়ে কারো মাথা ব্যথা ছিল না পরিবারের। অবশ্য এই কথাটা আমাকে আর কেউ না বললেও আমার দাদি বলেছিল আমায়। সেই থেকে আমি বিয়ের চিন্তাভাবনা ছেড়ে দিয়েছিলাম। আমার কারণে একজনের মৃত্যু হবে এটা কোনোদিনই আমি চাইনি। ভেবেছি আজীবন না হয় কুমারী হয়েই কাটাবো। সবার থেকে একটু ভিন্ন জীবনযাপন হবে আমার। সবাই স্বামী সংসার করার স্বপ্ন দেখে, সেটা সত্যিই করে। আমি না হয় স্বপ্ন দেখেই যাব। ওই সব ঘর সংসারে আসা বাদ দিয়ে যখন স্বপ্নহীন দিন পার করছি, তখন একদিন হঠাৎ করে জীবনে আসে অভ্র। তারপর পাল্টে যায় পুরো গল্পটা। সেই সন্ধ্যায় বড় খালার বাড়িতে বিয়ের আনন্দে পুরো ধুমধাম। বড় খালার বড় মেয়ে মানে আমার খালাতো বোন নূপুরের বিয়ে। সন্ধ্যায় বরযাত্রী আসতেই গেট ধরে বরযাত্রীদের একেবারে নাজেহাল করে ছেড়েছিলাম আমরা সবাই ভাই বোন মিলে। সেই সময়ও অভ্রের উপস্থিত ছিল, কিন্তু বিশেষভাবে চোখে পড়ার মতো কিছুই ছিল না তখন। সন্ধ্যার পরে সবাই মিলে হই হুল্লা আনন্দে মেতে আছে। কখনো গান, কখনো নাচ, আবার বরপক্ষের লোকেদের সাথে ধাঁধা খেলা। সব বোনেরাই শাড়ি পরে আছে, শুধু আমার পরনে সালোয়ার কামিজ। এবার বোনেরা মিলে বায়না করলো আমারও শাড়ি পরে আসতে হবে। ব্যাস, আমি চলে এলাম শাড়ি পরতে। ওইদিকে রং খেলা শুরু হয়ে গেল। বড় খালাদের ঘরে পেছনের বারান্দায় একটা পর্দার মতো টানানো। সেই পর্দার এপাশে দাঁড়িয়ে আমি পায়জামা খুলে ছায়া পরে ব্লাউজটা কেবল পরবো, এমন সময় অভ্র দৌড়ে এসে বারান্দায় ওঠে। দরজা বন্ধ করে দিয়ে পর্দার এপাশে চলে এসে আমাকে এই অবস্থায় দেখে একেবারে থ মেরে গেল। আমিও এতটাই চমকে গেলাম যে এই মুহূর্তে কি করব সেই হিতাহিত জ্ঞানটুকু যেন হারিয়ে ফেলেছি। আমার খোলা বুক 2 হাত দিয়ে বুকে চেপে ধরে থ মেরে আমি তাকিয়ে আছি অভ্রের দিকে, আর অভ্রও তাকিয়ে আছে আমার দিকে অপলক দৃষ্টিতে। কয়েক সেকেন্ড পরে সম্মিত ফিরে পেতেই আমি চিৎকার করার জন্য মুখ খুলতেই অভ্র বিদ্যুৎ গতিতে এসে 1 হাত দিয়ে আমার মুখ চেপে ধরল। এবার আমি আরও বেশি ভয় পেয়ে গেলাম। এই ছেলের আবার কোনো মতলব নিয়ে আসেনি তো? ভয়ে আমার শরীর কাঁপছে। মনে মনে ভাবলাম এতটাই ভয় পেলে চলবে না এই মুহূর্তে, তাহলে ছেলেটা আমার আরও সুযোগ পেয়ে যাবে। দিলাম অভ্রের হাতে তালুতে কামড় বসিয়ে। মা গো বলে অভ্র হাতটা সরিয়ে নিয়ে আবার অন্য হাত দিয়ে আমার মুখ হাত চেপে ধরল। বলল, বিশ্বাস করেন আমি এখানে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। আমি জানতামও না আপনি এখানে আছেন, এবং আমি চিনিও না আপনাকে। বাইরে ওরা রং মাখিয়ে দেবার জন্য ধাওয়া করছিল, তাই ওদের হাত থেকে বাঁচতেই এই বারান্দায় উঠে দরজা বন্ধ করে লুকোনোর চেষ্টা। কিন্তু এখানে এসে এইরকম বিপদে পড়ে যাব, জানলে ওদের ইচ্ছে পূর্ণ হতে দিতাম, তবু এখানে আসতাম না। অভ্রের কথা শুনে মনে হয়েছিল একটু মিথ্যে বলছে না, আর বাইরের পরিস্থিতিটাও এমন। অভ্র আবারও বলল, আমি বরপক্ষের লোক, বর আমার বন্ধু। আপনি চিৎকার করলে লোকজন যেমনটা ভাববে, ঘটনা যে তার উল্টো, সেটা তো কেবল আপনি আর আমি জানি। তারা ভুল বুঝে বিয়েটা ভেঙে দেবে, আর আমার লোকজনের সামনে মুখ দেখানোর আর কোনো উপায় থাকবে না। প্লিজ আপনি চিৎকার করবেন না দয়া করে। আমি 1 হাত দিয়ে টেনে আমার মুখের ওপর থেকে অভ্রের হাত সরিয়ে বললাম, কিন্তু আমার যে সর্বনাশ হয়ে গেল, এর ক্ষতিপূরণ কে দেবে? অভ্র আমতা আমতা করে বলল, আপনি যে শাস্তি দিবেন
আমি মাথা পেতে নেব। আমি বললাম, আপাতত ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে থাকুন, আমি শাড়িটা পরে নিই, তারপর দেখি কি শাস্তি দেওয়া যায়। অভ্র ঘুরে দাঁড়িয়ে চোখ বন্ধ করে রইল। আমি জলদি করে শাড়িটা পরে নূপুরের রুমে গিয়ে ওর লিপস্টিক এনে অভ্রের হাতে ধরিয়ে দিয়ে বললাম, আপনার শাস্তি হলো এই লিপস্টিক ঠোঁটে মেখে বিয়েবাড়ির সমস্ত লোকজনের সামনে ঘুরতে হবে। অভ্র অবাক হয়ে হা করে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থেকে কিছু একটা বলতে গিয়েও আবার থেমে গেল। অভ্রের অবস্থা দেখে আমার হাসি আটকে রাখার দায়। হাসতে হাসতে আমি শেষ, বেচারা ফাঁদে পড়েছে আজ। আমি বললাম, কি ব্যাপার মিস্টার হ্যান্ডসাম, ঠোঁটের লিপস্টিক মাখবেন নাকি গায়ে কলঙ্কের কালি? একবার সবার কাছে বলে দিলেই কিন্তু খেল খতম। অভ্র কোনো কিছু আর না বলে ঠোঁটে লিপস্টিক মেখে চুপচাপ বেরিয়ে গেল। সবার সামনে অভ্র হাঁটাহাঁটি করছে। কেউ কেউ অভ্রের ঠোঁটে লিপস্টিক দেখে ভাবছে ছেলেটা পাগল হয়ে গেল নাকি। কেউ আবার হো হো করে হেসে দিচ্ছে, কেউ আবার অবাক হয়ে তাকিয়ে আছে। আর আমার তো হাসতে হাসতে অবস্থা কাহিল। নূপুরের বরকে গিয়ে বললাম, দুলাভাই, আপনার বন্ধু ঠোঁটের লিপস্টিক দিয়ে ঘুরছে, আপনাকেও একটু দিয়ে দেব নাকি? বন্ধু বলে কথা। দুলাভাই অবাক হয়ে উঠে গিয়ে অভ্রকে ডেকে বলল, কি রে, আমার বিয়ে হয়ে গেল তোর আগে, সেই দুঃখে তোর মাথাটা খারাপ হয়ে গেল নাকি? দুলাভাইয়ের কথা শুনে আমার হো হো করে হেসে উঠলাম সবাই। অভ্র লজ্জা পেয়ে বলল, মানে ভেসলিন ভেবে অন্ধকারে লিপস্টিক মেখে ফেলেছি মনে হয়। আমি বললাম, ব্যাপার কি বেয়াই, লিপস্টিক নিয়ে ঘোরেন নাকি আজকাল? এ তো পুরাই বিয়ে পাগল ছেলে রে। সবাই হো হো করে হেসে উঠলাম। লজ্জায় বেচারা ফর্সা মুখটা একেবারে লাল হয়ে আছে। যাই হোক, সব শেষে নূপুরকে নিয়ে চলে গেল বরপক্ষ। কিছু অভ্রের প্রতি ভালো লাগার ছোট্ট একটা চারাগাছ জন্ম নিল আমার হৃদয়ে। আমাকে আর বাড়িতে যেতে দিল না খালামণি। 3 দিন পরে আমরা গেলাম নূপুরকে আনতে। এবারও সাথে আসলো ভাইয়া ও তার 2 বোন এবং অভ্র ভাইয়ের বেস্ট ফ্রেন্ড, এবং দুইজনের এতটাই কাছের যে কেউ কাউকে ছাড়া থাকতে পারে না বলা যায়। বিকেলে সবাই মিলে অনেক ঘোরাঘুরি এবং মজা মস্তি করা হলো। সন্ধ্যায় বাসায় ফেরার পরে খালামণি বলল সবাইকে লেবুর শরবত করে দিতে। সবার জন্য ঠিকঠাক করলেও একটা গ্লাসে আলাদা ভেবে বোম্বাই মরিচ গুলে সেটা তুলে দিলাম অভ্রের হাতে। সবাই শরবত খেতে শুরু করলো। অভ্রের গ্লাসে অভ্র চুমুক দিতেই কেমন একটা ঝুঁকুনি খেয়ে থেমে গেল। দুলাভাই অভ্রকে বলল, কি হলো, খা, ও কিন্তু দারুণ শরবত বানায়। আহা, অসাধারণ। আমি মুখ চেপে হেসে মনে মনে বললাম, কি দারুণ শরবত যে বানিয়েছি সেটা অভ্র টের পেয়েছে। দুলাভাই আমাকে হাসতে দেখে জেদের বসে অভ্র এক চুমুকে পুরোটা খেয়ে ফেললো। আমি অবাক হয়ে এইরকম করে ভাবতেই পারিনি। অভ্রের মুখটা লাল হয়ে গেছে। ভাব দেখে মনে হচ্ছে কান দিয়ে এক্ষুনি ধোয়া বের হবে। চোখে জল টলমল করছে। নূপুর অভ্রের চোখে জল দেখে বলল, কি ব্যাপার ভাইয়া, চোখে জল কেন? শরবত কি খুব বাজে ছিল? অভ্র বলল, আরে না না, তেমন কিছু না, আফসোস হচ্ছে তাই। দুলাভাই বলল, শরবত খেয়ে আবার আফসোস কিসের? অভ্র বলল, আফসোস হচ্ছে তুই বিয়েটা আরও আগে কেন করলি না। আগে করলে শরবতের স্বাদটা আরও আগে থেকেই পেতাম। তারপর অভ্র উঠে সেই যে হাওয়া হয়ে গেল, ফিরল অনেক পরে। নূপুর কিন্তু বুঝতে পেরেছিল বিষয়টি, এবং এই নিয়ে পরে নূপুর এবং দুলাভাই হাসাহাসি করলেও আমার খারাপ লেগেছিল, এটা ভেবে যে অভ্রের সাথে এমন করাটা ঠিক হয়নি। রাতে খাওয়া দাওয়া শেষ, যে যার রুমে গিয়ে শুয়ে পড়ল। আমার ঘুম আসছিল না। চাঁদের মায়াবী স্নিগ্ধ আলোয় ভাসছিল চারপাশ। ভাবলাম ছাদে গিয়ে চাঁদ দেখি। ছাদে এসে এক কর্নারে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে
আছি আনমনে। এমন সময় হঠাৎ পেছন থেকে কারো এগিয়ে আসার শব্দ পেয়ে ঘুরে দাঁড়ালাম। অভ্র এগিয়ে আসছে। আমি বললাম, এত রাতে আপনি ঘুমোননি এখনো? আমার সামনে দাঁড়িয়ে অভ্র বলল, এত ঝাল খেলে ঘুমও পালায় বিহান, ঝাল তো কমাতে হবে আগে। আমি বললাম, মধু খেয়ে নিন, কমে যাবে। অভ্র হঠাৎ করে আমার হাত ধরে টান দিয়ে বুকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু খেয়ে বলল, পৃথিবীর শ্রেষ্ঠ মধু নাকি এটাই, তাই খেয়ে নিলাম। এবার যদি ঝাল কমে। আমি থ মেরে দাঁড়িয়ে আছি, চোখের পলকে এটা কি ঘটে গেল? অভ্র মুচকি হেসে বলল, কি 440 ভোল্টের শক খেলেন তো? মনে রাখতে হবে ওস্তাদের মার শেষ রাতে। আমার কিছু বলার আর শক্তি নেই যেন। ছাদে বসে পড়লাম। অভ্র চলে যেতে যেতে বলল, চাঁদের নিজের আবার চাঁদ দেখায় কি দরকার, নিচে এসে শুয়ে পড়ো। এইভাবেই আমরা একে অপরের প্রেমে পড়ে যাই ধীরে ধীরে। একসময় পরিস্থিতি এমন হয় যে দুই পরিবারের জানাজানি হয়ে যায় এবং তারা মানে না, কিন্তু আমরা দুইজনের ভালোবাসায় এতটাই জড়িয়ে গেছি যে কেউ কাউকে ছাড়া বাঁচব না। অবশেষে আমরা পালিয়ে এসে বিয়ে করে ফেলি। বাসর রাতে পিরিয়ডের কথা বলে অভ্রকে দূরে সরিয়ে রেখেছি আজ 7 দিন, কিন্তু অভ্র তো এতটাও বোকা নয় যে এসব বিষয়ে ওর মোটেও জ্ঞান নেই। আজ অভ্র কাছে আসতে চাওয়ায় মাত্র আটকে উঠলাম। তাহলে কি এই রাতটাই অভ্রের জীবনে শেষ রাত হতে চলেছে? ভালোবাসার অনুভূতি নিয়ে আমি জলি আবার হাজির হয়েছি আপনাদের মাঝে। চলুন গল্পের পরবর্তী অংশটি শুনে আসি। আজ অভ্র কাছে আসতে চাওয়া মাত্রই আটকে উঠলাম। তাহলে কি এই রাতটাই অভ্রের জীবনে শেষ রাত হতে চলেছে? দাদি বলেছিল আমার বিয়ের পর ফুলসজ্জা রাতে দুজনের একান্ত কাছে আসার পর নাকি বরের মৃত্যু হবে। কিন্তু আজ তো ফুলসজ্জা রাত নয়, ফুলসজ্জা ফেলে এসেছি সেই কবে। তারপরেও কি আজ একান্ত কাছাকাছি গেলে অভ্রের মৃত্যু হবে? এইসব ভাবতেই আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল, গলা শুকিয়ে ফেটে চৌচির হয়ে যাচ্ছে যেন। আজ কিভাবে ফেরাবো অভ্রকে? ও আবার ভুল বুঝবে না তো? এইসব চিন্তায় আমার অবস্থা নাজেহাল। টেবিলের ওপর জগ থেকে পরপর 2 গ্লাস পানি খেয়ে গলা ভিজিয়ে নিলাম। অভ্রের সামনে যেতেই স্বাভাবিক হবার চেষ্টা করছি, ততই অস্বাভাবিকতা বেড়ে যাচ্ছে আমার। অভ্র কিন্তু এসব এতক্ষণ ঠিকই খেয়াল করেছে, কিন্তু কিচ্ছু বলেনি। এবার কাছে এসে জড়িয়ে ধরে বলল, আর কতদিন এভাবে দূরে সরিয়ে রাখবে বলো তো? আমার যে ভীষণ ইচ্ছে হয় তোমাকে কাছে পেতে, আদরে আদরে তোমায় ভরিয়ে দিতে। আচ্ছা, তুমি কি ভয় পাও এইসবে? আমি মজার ছলে বললাম, আদরে আমার অ্যালার্জি আছে তাই। আমার কথা শুনে অভ্র হেসে ফেলে বলল, জীবনে এই প্রথম শুনলাম আদরেও অ্যালার্জি থাকে। আমি ইচ্ছে করেই একটু ফান করলাম স্বাভাবিক হওয়ার জন্যে, এবং মোটামুটি সাকসেস। অভ্র বলল, আচ্ছা তাহলে ফার্মেসি থেকে ঘুরে আসি। এত রাতে ফার্মেসিতে কি তোমার? অ্যালার্জির ওষুধ আনতে যাব তোমার জন্যে। মানে হলো আগে তোমাকে অ্যালার্জির ওষুধ খাইয়ে তারপর আদর করব। এবার অভ্রের কথা শুনে আমার হেসে গড়াগড়ি খাবার অবস্থা। হাসি নিয়ন্ত্রণ করে বললাম, আচ্ছা অভ্র এইসব ছাড়া কি ভালোবাসা হয় না? অভ্র স্বাভাবিকভাবেই উত্তর দিল, কেন হবে না? কিন্তু ওসবেও তো ভালোবাসার একটা অংশ। ভালোবাসা আর মধুর তো তোলে, আর এটা তো এখন অবৈধ বা পাপ নয়। আমরা স্বামী স্ত্রী এখন। তবুও যদি বলি আমাদের ভালোবাসা বন্ধন ওসবের বাইরেই হোক। আরে পাগলি, তাহলে তো তুমি আম্মু ডাক আর আমি আব্বু ডাক থেকে বঞ্চিত হব।
অভ্রের যুক্তির কাছে আমি পরাজিত। আম্মু ডাকটাই তো একজন নারীর জীবনে পরিপূর্ণতা, এখানেই আমরা দুর্বল। আমি যে কেন এবং কোনো ভয়ে দূরে সরে থাকছি সেটা আমি ভালোই জানি। নয়তো অভ্রকে আমারও একান্ত কাছে পাবার ভীষণ ইচ্ছে থাকে। অভ্রের আদরে নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করে। প্রাপ্তবয়স্ক একটা মেয়ে আমি, কিন্তু ভয়টা তো প্রিয়জনকে হারানোর। একান্ত কাছাকাছি এবং আদর্শ আগের ইচ্ছেই বিসর্জন দিতে হলেও অভ্রের প্রাণে বেঁচে থাকাটা আমার জন্যে ভীষণ জরুরি। আমি কিছুতেই ওকে হারিয়ে বাঁচতে পারবো না। আমার ডান পায়ে কনিষ্ঠ আঙ্গুলটি জোড়া, ওটাই নাকি এইসবের কারণ। আমার ওপরে নাকি অদৃশ্য শক্তির নজর আছে। ছোটবেলায় একবার, ছোটবেলা বলতে তখন বয়স 9 বছর হবে, দুপুরবেলা আব্বুর জন্য চাল ভাজা নিয়ে রাস্তায় যাওয়ার সময় জবা ফুল গাছের নিচে বেহুশ হয়ে পড়েছিলাম। তারপর বেশ কয়েকদিন নাকি আমি অস্বাভাবিক ছিলাম। এরপর একজন নামডাকওয়ালা হুজুরকে বাড়িতে আনে আব্বু। হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে যায় এবং আব্বুকে বলে উঠোনের কোণের তেঁতুল গাছটা কেটে ফেলতে। ওখানে নাকি তেনাদের আস্তানা। আব্বা সেই দিনই তার শখের গাছটা কেটে ফেলে। ভূত প্রেত এইসবে আমি বিশ্বাস করি না, কিন্তু মাঝে মধ্যে অদ্ভুত কিছু বিষয়েও লক্ষ্য করেছি। কয়েকবার আমাদের বাড়িতে রাতে গভীর হঠাৎ শরীর ভারী হয়ে ঘুম ভেঙে যাওয়া, ঘুমের মধ্যে ফিসফাস শব্দ শোনা। তাছাড়া এমনিতেই আমার সবসময় কেমন যেন মনে হতো আশেপাশে কেউ রয়েছে। সেই কারণে মুরব্বীদের বলা কথা একবারও ফেলে দিতে পারি না। আমাকে চুপচাপ দেখে অভ্র আমাকে জড়িয়ে ধরতেই রুমের জানলার কপাট খটাস করে আচানক খুলে গিয়ে হু হু করে রুমের মধ্যে হাওয়া ঢুকে আমাদের দুজনকেই ছুঁয়ে গেল যেন। আমি আর অভ্র দুজনেই অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে আছি। অভ্র পরিস্থিতি স্বাভাবিক করতে মুচকি হেসে আমার কপালে চুমু খেয়ে বলল, ভয় পেও না আবার। বাতাসের তোড়ে জানলার কপাট খুলে গেছে, দাঁড়াও বন্ধ করে আসছি। অভ্র উঠে গিয়ে জানলার কপাট বন্ধ করে এসে আমার পাশে বসলো। বাইরে হঠাৎ করে বাতাসের তাণ্ডব বাড়তে শুরু করেছে। আকাশে বিদ্যুৎ চমকাতে শুরু করেছে, সেই সাথে মেঘের গর্জন। খানিক আগেই মেঘমুক্ত আকাশ এখন ঘন কালো মেঘের কাছে বন্দি। ঝড় শুরু হয়েছে। বাতাসে গাছের শুকনো ডালপালা মরমর করে ভেঙে পড়ছে এই দিকে সেই দিকে। এই বাড়িটা শহরের কাছাকাছি হলেও বাড়ির মালিক গ্রামের বাড়ির মতোই করে সাজিয়েছে। সামনে বিশাল পুকুর, শান বাঁধানো ঘাট, পেছনে বিশাল বাগান। বাড়ির চারিপাশে নানা রকম ফলের গাছ ঘেরা। বাড়ির ডান পাশে আরেকটা বাড়ি। ওই বাড়ির লোকজনকে কখনো এই বাড়িতে আসতে দেখেনি। আমি আর অভ্র যখন পালিয়ে এসে বিয়ে করে থাকার জন্য ভাড়া বাসা খুঁজছিলাম, তখন একজন আমাদের এই বাড়ির সন্ধান দিয়েছিল। সুন্দর সাজানো গোছানো পরিপাটি বাড়ি, আবার ভাড়াও কম। এই বাড়িতে আসার পরে আমাদের সব কিছু বুঝিয়ে দেয় এক বৃদ্ধ চাচা। বয়স প্রায় 70-75-এর মাঝামাঝি। চুলদারির সাথে পাকা ভ্রুতে বেশ অদ্ভুত লাগছিল চাচাকে। চাচা আমাদের জানায় এই বাড়ির মালিক সপরিবারের অনেক বছর আগে লন্ডন চলে গিয়েছে বাড়িটা দেখাশোনার দায়িত্বে তাকে দিয়ে। সেই থেকে এই বাড়ির দেখাশোনা করে আসছে। এই বাড়ি থেকে চাচার বাড়ি প্রায় 2 কিলোমিটার। পায়ে হেঁটে আসতে যেতে হয়। এই বয়সে এখানে এটা কষ্টকর, তাই তিনি চান বাড়িটা কারো কাছে ভাড়া দিতে, যারা এখানে থাকবে এবং বাড়িটা দেখাশোনা করবে। আমি প্রশ্ন করলাম, তাহলে আপনি কেন আপনার পরিবার নিয়ে এত সুন্দর সাজানো গোছানো বাড়িতে থাকছেন না?
চাচার চোখে মুখে কেমন অস্থির ভাব ফুটে উঠল। তিনি কথা ঘুরিয়ে বললেন, তোমরা যদি থাকতে চাও তাহলে এখানে নিরিবিলি থাকতে পারো, অল্প টাকা ভাড়া দিলেই চলবে। আর হ্যাঁ, পুকুর পাড়ে ওই রক্তজবা গাছের বাগানটার দিকে তেমন যেও না। রক্তজবার বাগানের কথা শুনে খটকা লাগলেও যেহেতু আমরা পালিয়ে এসেছি, অভ্রের পকেটেও তেমন টাকা কড়ি নেই, তাই এত বেশি না ভেবে আমরা এই বাড়িতে বাসা ভাড়া শুরু করলাম। আমরা এই বাড়িতে বসবাস শুরু করলাম। চাচারও যেন কষ্ট লাঘব হলো। এখন মাঝে মধ্যে এসে ঘুরে যায়। সেই থেকে আমরা এই নিরিবিলি অদ্ভুত বাড়িতে আছি দুইজন। বাইরের বাতাসের গতি যেন বেড়েই চলেছে, সেই সাথে তাল মিলিয়ে ঝুম বৃষ্টি। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। পুরো রুম জুড়ে মৃত্যুপুরীর অন্ধকার। অভ্র মোবাইলের ফ্ল্যাক্স চালিয়ে দেশলাই দিয়ে হ্যারিকেনের ফিতায় আগুন ধরিয়ে চিমনি লাগাতে লাগাতে বলল, আজ এই রোমান্টিক ওয়েদারে কিন্তু প্রকৃতি আমাদের উপহার দিচ্ছে বউ, মিস করা যাবে না এই ওয়েদারের কাছে আসার এবং ভালোবাসার। এদিকে আমার বুক দূর দূর করতে শুরু করেছে। সত্যি যদি অভ্র কাছে আসতে চায়? হ্যারিকেনের নিবু নিবু আলোয় পুরো 90 দশকের ফিল পাচ্ছি। মনে হচ্ছে আমরা অনেকটা সময় পিছিয়ে সেই সোনালি যুগে চলে এসেছি। বেশ দারুণ লাগছে ব্যাপারটি। এবারের মালিক হয়তো খুব শৌখিন। পুরো আমলের অনেক কিছু বেশ যত্নে সংরক্ষিত আছে এই বাড়িতে। হ্যারিকেনের তেজ বাড়িয়ে মোবাইলের ফ্ল্যাক্স চালিয়ে অভ্র চলে গেল কিচেনে। বেশ কিছুক্ষণ পরে 2 হাতে 2 কাপ গরম গরম চা নিয়ে ফিরল। আমি দেখে ভীষণ অবাক। অভ্র মুচকি হেসে বলল, এই রকম রোমান্টিক ওয়েদারে সবাই বউয়ের হাতে গরম গরম চা খেতে চায়, কিন্তু আমি আমার হাতে চা বানিয়ে বউকে খাওয়াচ্ছি। একটু তো ডিফারেন্ট হওয়া উচিত বলো? তোমার জামাই বলে কথা। আমার এত আনন্দ অনুভব হলো বলে বোঝানো অসম্ভব। সবাই তো এইরকম একটা কেয়ারিং হাজবেন্ড এর স্বপ্নই দেখে। সেই হিসেবে অভ্রকে পেয়ে আমি নিজেকে সবসময় ভাগ্যবতী মনে করি। অভ্র খাটের পাশে জানলার কাছে গিয়ে বসে আমায় ডাকলো। আমি গিয়ে অভ্রের গা ঘেঁষে বসলাম। একটা পাতলা কাঁথা টেনে অভ্র আমাদের দুইজনের গায়ে জড়িয়ে আমার হাতে চায়ের কাপ তুলে দিল। তারপর জানলার কপাট খুলতেই হু হু করে বাইরের বৃষ্টি ভেজা শীতল হাওয়া ভেতরে এসে আমাদের শীতল স্পর্শ ছুঁয়ে দিতে লাগলো। আমি অবাক হয়ে তাকিয়ে আছি অভ্রের দিকে। কত সুনিপুণভাবে প্রকৃতির সাথে নিজের অনুভূতি মিশিয়ে মুহূর্তগুলো স্বর্গের সুখ করে তুলছে অভ্র। আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে অভ্র আমাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বলল, মুহূর্তগুলো গরম গরম ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে উপভোগ করব। এত ভাবনায় ডুবলে চা ঠান্ডা হয়ে যাবে যে। বাইরে ঘোর কালো অন্ধকারে বিদ্যুৎ চমকানোর ক্ষণস্থায়ী আলোর লুকোচুরি। মেঘের গর্জনে পৃথিবী কেঁপে উঠছে ক্ষণিক বাদে বাদে। চোখের সামনে এমন দৃশ্য আর ধোয়া ওঠা চায়ের কাপে চুমুক দিয়ে কল্পনা রাজ্যে হারিয়ে যাওয়া ছাড়া উপায় নেই যে। আমি খেয়াল করছি অভ্র ধীরে ধীরে আমাকে জড়িয়ে নিচ্ছে। ঠিক এমন সময় পেছনের টেবিলের ওপরে রাখা হ্যারিকেনটা হঠাৎ সশব্দে মেঝেতে পড়ে চিমনি ভাঙার শব্দের সঙ্গে সঙ্গে নিভে গেল। আমরা দুজনেই লাফিয়ে উঠলাম। ভয়ে অভ্রকে জড়িয়ে ধরার সঙ্গে সঙ্গে টের পেলাম ভালোবাসার অনুভূতি নিয়ে আমি জলে আবার হাজির আপনাদের মাঝে। চলুন গল্পের পরবর্তী অংশটি শুনে আসি। টের পেলাম আজ সত্যি আমার পিরিয়ড শুরু হয়েছে এবং ঘাবড়ে গেলাম এই কথা অভ্রকে কি করে বলবো। ও জানে আমার পিরিয়ড শেষ এবং এখন যদি কথা বলি ও নিশ্চিত ভুল বুঝবে আমায়।
অভ্র ভাববে এভাবে তাকে দূরে সরিয়ে রাখার নিশ্চয়ই কোনো কারণ আছে। হয়তো ভাববে আমি ওর প্রতি অসুখী, নয়তো ভিন্ন কিছু। আমি মোবাইলের ফ্ল্যাক্স চালাবো এমন সময় অভ্র আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বলল, একদম না। প্রকৃতি ইশারায় জানিয়ে দিচ্ছে এবার আমাদের একান্তে কাছে আসার সময়, অথচ তুমি বুঝছো না। আমার মাথায় আরও একটা বিষয় ঘুরছে। সেটা হলো হ্যারিকেনটা ছিল টেবিলের মাঝ বরাবর, সেখান থেকে একেবারে টেবিলের বাইরে এসে পড়ল কিভাবে? যদি কাত হয়েও পড়ে তাহলেও পড়ে থাকার কথা টেবিলের ওপরেই। বিষয়টি সত্যি রহস্যময়। আজ প্রথমবার অভ্র বলেই ফেলল, আচ্ছা তোমার কি কোনো কারণে আমার ওপর রাগ আছে, অথবা মনে কোনো লুকোনো কষ্ট? আমি থতমত খেয়ে বললাম, অভ্র, রাগ তো দূর, তোমার প্রতি আমার কোনো সীমাহীন ভালোবাসা, সেখানে তিল পরিমাণ অভিযোগের অবকাশ নেই। তাহলে দূরে সরে থাকছ যে? পরীক্ষা নিচ্ছি আমার বরের। কিসের পরীক্ষা নিচ্ছ বউ? ধৈর্যের পরীক্ষা। আমার বর কতদিন ধৈর্য ধরে থাকতে পারে সেই পরীক্ষা। তাহলে এই পরীক্ষায় আমি ফেল করতে চাইব। হা হা হা। এত অধৈর্য হলে চলবে না বর সাহেব। সংসার জীবনের ভিত্তি হলো এই ধৈর্য। দুজনের ধৈর্য যত বেশি, সংসারের স্থায়িত্ব এবং সুখ শান্তি তত বেশি। ধৈর্য না হয় পরে ধরব, আগে বউকে ধরি। কথা শেষ করেই অভ্র আমাকে জড়িয়ে ধরতেই বাইরে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ হলো। অভ্র আমাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে বোঝার চেষ্টা করলো কি হতে পারে। আমি বললাম, হয়তো বাতাসে শুকনো নারকেল পড়েছে গাছ থেকে। অভ্র ভ্রু কুঁচকে বলল, চোরও হতে পারে। এইরকম ওয়েদারে শুধু জামাই বইয়ের জন্য নয়, চোরদের জন্যও চুপচাপ কাজ সেরে সটকে পড়ার সময়, বুঝলে? যাই বাইরে গিয়ে দেখি। এইরকম পরিস্থিতিতে কিছুতেই অভ্রকে বাইরে যেতে দেওয়া যাবে না। আমি উঠে দাঁড়িয়ে অভ্রের হাত ধরে টেনে খাটে শোয়ালাম। পাতলা কম্বল টেনে আমাদের গায়ে জড়িয়ে অভ্রের বুকে মাথা রেখে বললাম, এইরকম ওয়েদারে বইয়ের পাশে শুয়ে থাকতে হয় মিস্টার জামাই। অভ্র ইচ্ছে করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, শুধু শুয়ে থাকা আর পেটে ক্ষুধা নিয়ে বিরিয়ানি প্লেট সামনে বসে থাকা ভীষণ বেদনার বিষয় যে বউ। অভ্রের কথা শুনে না হেসে আর থাকতে পারলাম না। আমি হেসে হেসে বললাম, বিরিয়ানি খেয়ে ফেললে তো হয়েই গেল। মাঝে মধ্যে অপেক্ষা করা কিন্তু মধুর। অপেক্ষার পরে পেলে তখন তৃপ্তি বেশি। অভ্র মজা করে বলল, আর তৃপ্তি? এইরকম হবে জানলে আবেগের বশে বিয়ে না করে বিবেকের বশে চিরকুমার থেকে যেতাম। অভ্র আমার মাথার আলতো করে হাত বুলিয়ে দিল। আমি ধীরে ধীরে অভ্রকে জড়িয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে জলদি করে ফ্রেশ হয়ে অভ্রের জন্য নাস্তা রেডি করলাম। একটা নামকরা প্রাইভেট কোম্পানিতে চাকরির ইন্টারভিউ দিতে যাবেও। নাস্তা শেষে রেডি হয়ে সবসময়ের মতো কোথাও যাবার আগে আমাকে জড়িয়ে ধরে কপালে চুমু খেয়ে মিষ্টি হেসে ভালোবাসি বউ বলে অভ্র বেরিয়ে গেল। আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রান্নার কাজে মনোযোগী হলাম। অভ্রের আসতে হয়তো দুপুর হয়ে যাবে। রান্নাঘর থেকে বাইরে বের হতেই অবাক হয়ে গেলাম। পুকুর পাড়ের কাছে সেই রক্তজবার বাগানের পাশে অনড় হয়ে দাঁড়িয়ে রক্তজবার বাগানের দিকে তাকিয়ে আছে একটি 7-8 বছরের বাচ্চা মেয়ে। এই যে শুনছো, আমি বললাম। মেয়েটি ঠিক সেইভাবে অনড়ভাবে দাঁড়িয়ে তাকিয়ে আছে। আমি মেয়েটির কাছাকাছি এগিয়ে যেতেই বিদ্যুৎ গতিতে ছুটে এসে বাজ পাখির মতো ছোবল মেরে মেয়েটিকে কোলে তুলে নিল এক মহিলা। বলল, কতবার বলেছি তোকে এই বাড়িতে ভুলেও ঢুকবি না। মহিলা সম্ভবত মেয়েটির মা। মহিলা আবারও বলল, কেন এসেছিস এখানে? বাচ্চাটি মুখ ভার করে বলল, উনি ডেকেছে আমাকে ফুল দেবে বলে। মহিলা বিরক্ত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে তারপর আমাকে দেখিয়ে বাচ্চাকে বলল, কে ইনি ডাকছেন?
বাচ্চা মেয়েটি না সূচক মাথা নেড়ে আঙ্গুল দিয়ে রক্তজবার বাগানের দিকে ইশারা করে বলল, ওইখানে সাদা কাপড় পরা এক দাদু ছিল, সে আমাকে ডেকেছে। মেয়েটির কথা শেষ হতে না হতে আমার এবং মেয়েটির মায়ের চোখ রক্তজবা বাগানের তন্ন তন্ন করে পর্যবেক্ষণ করতে ব্যস্ত। কিন্তু কই, কোথাও কেউ নেই। আমার বুকের ভেতরটা কেমন দরাম করে উঠল। বাচ্চারা তো মিথ্যে কথা বলে না সহজে। তাহলে কি সাদা কাপড় পরা সে কোনো অশুভ শক্তি ছিল? মেয়েটিকে তার মা আর কোনো দিন ভুলেও যেন এ বাড়িতে আসতে না দেখি বলে চলে যেতে যেতে আমাকে বলল, ভাবি, আপনিও একটু সাবধানে থাকবেন, বাড়িটা আমার কেমন যেন অদ্ভুত লাগে। আমি ঘুরে দাঁড়িয়ে ঘরে যাবার উদ্দেশ্যে দুপা বাড়াতেই পেছনে রক্তজবা গাছগুলো কেমন ঝরঝর করে হেলে দুলে উঠল। আমি চমকে গিয়ে পেছনে ফিরে তাকিয়ে দেখলাম সব স্বাভাবিক। ইস, চুলোয় তরকারি চাপিয়ে এসেছি, আবার পুড়ে যায়নি তো? দৌড়ে রান্নাঘরে এসে দেখি যা ভেবেছি তাই, পুড়ে গেছে। মনটা ভীষণ খারাপ হয়ে আছে। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়তে দেরি হলো না মোটে। ঘুম ভাঙল অভ্রের ডাকে। চোখ খুলে দেখি হাসি মুখে দাঁড়িয়ে আছে জনাব। আমি বিছানা ছেড়ে উঠে দাঁড়াতেই এগিয়ে এসে আমাকে পাজাকল করে কোলে তুলে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, জবটা অবশেষে পেয়েই গেলাম বউ। এবার আমি আর বউকে মনের মতো করে সাজিয়ে নিতে পারবো। আনন্দে আমার চোখের কোণে জল টলমল করে উঠল। অভ্রের আনন্দ দেখে এটাই বোধহয় ভালোবাসা, এটাই প্রেমের প্রতিচ্ছবি। আমাকে কোল থেকে নামিয়ে অভ্র বলল, জলদি করে রেডি হও, আজ আমরা বাইরে ঘুরবো ফিরবো এবং বাইরেই খাবো। অভ্রের সাথে পালিয়ে আসার পরে থেকে বাড়ির কারো সাথে যোগাযোগ নেই বললেই চলে। বাবা তো এখনও রেগে আছেন। মায়ের সাথেই যা দু চার কথা হয়। অভ্রের চাকরিটা হয়েছে, এই খুশির খবর কারো সাথে শেয়ার না করার আগ পর্যন্ত স্বস্তি পাচ্ছি না যে। মাকে ভিডিও কল করলাম। মা রিসিভ করতেই দেখলাম বাবা মায়ের কাছ থেকে সরে গেল। তার মানে বাবা মা পাশাপাশি বসা ছিল। মাকে বললাম, মা, পালানোর মতো অপরাধ করে হলেও তো ভালোবাসার মানুষটাকে আজীবনের জন্য নিজের করে পেয়েছি বলো। ভালোবাসার জন্য একটু অপরাধ হয়তো জায়েজ আছে। ভালোবাসার মানুষটাকে পেয়েছি, এবার তোমরা মেনে নিলেই তো আমি চিরসুখী। তোমরা তো সবসময় আমার সুখী চাইতে মা। আমার কথা শুনে মা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তাই বলে পালিয়ে যাবি? বাবার সামনে সাহস করে বললেই হতো অভ্রকে চাই। বাবা তো তোর জম নয় যে মেরে ফেলতো। মা বাবার চোখের দিকে তাকিয়ে ওই কথাটুকু বলার সাহস মেয়েদের হয় না বললেই তো পালিয়ে যাবার মতো অপরাধ করে ফেলে। বুঝলাম, কিন্তু তোর চোখের নিচে কালি পড়েছে যে, শরীরটা ঠিক আছে তো তোর? হ্যাঁ মা, আমি একদম ঠিক আছি, শুধু তোমাদের কাছে যেতে পারছি না বলে কষ্ট হয়। ও মা, আব্বার রাগ কি কমবে না? কে জানে, তোর বাপের যে রাগ, বাংলা সিনেমার মতো বাবু নিয়ে গিয়ে আব্বার হাতে তুলে দিলেই নাতির মুখ দেখে রাগ পানি হয়ে যাবে। দেখো মা, হা হা হা, তুই এখনো সেই পাগলি মেয়েই রয়ে গেলি। মা, অভ্রের খুব ভালো একটা চাকরি হয়েছে। আলহামদুলিল্লাহ, খুশির সংবাদ। ভালো থাকিস তোরা, সাবধানে থাকিস। এখন রাখি, পরে আবার কথা হবে। কল কেটে ঘুরে দাঁড়াতেই দেখি অভ্র নীল শাড়িটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শাড়িটা আমার হাতে দিয়ে বলল, আজকে এটা পরে নীলপরি হয়ে যাও, আমার মায়াপরি। তুমি রেডি হও, তারপর আমরা বের হব। অভ্র গিয়ে খাটে বসলো। আমি শাড়ি চুড়ি পরে চোখে কাজল আঁকতে আঁকতে অভ্রের দিকে তাকিয়ে বললাম, এবার কিন্তু আমরা
এই বাসা চেঞ্জ করে অন্য কোথাও বাসা ভাড়া নিয়ে নেব যত দ্রুত সম্ভব। অভ্র আমার দিকে চোখ বড় বড় করে তাকিয়ে মিষ্টি হেসে বলল, ওসব বাদ, আগে বউটার ওপর আরও আরও ক্রাশ খেয়েই নি। নীল শাড়িতে তোমার অপূর্ব লাগছে নীলপরি, বেশি বেশি বলছো কিন্তু। বলে আবার আয়নার তাকাতেই বুকের ভেতর কলিজাটা যেন উল্টে গেল আমার। শরীরের লোম কাটা দিয়ে উঠল, ভয়ে নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই কি দেখলাম আমি? ভালোবাসার অনুভূতি নিয়ে আমি চলি আবার হাজির আপনাদের মাঝে। চলুন গল্পের পরবর্তী অংশটি শুনে আসি। আয়নায় তাকাতেই এক পলকের জন্য আমার ঠিক পেছনে ভয়ঙ্কর একটা মুখচ্ছবি দেখে আঁতকে উঠে এক নজর অভ্রের দিকে তাকিয়ে আবার আয়নায় তাকিয়ে দেখলাম, না, কেউ তো নেই। আমাকে বিচলিত দেখে অভ্র জিজ্ঞেস করলো, কি হয়েছে? আমি মিথ্যা হাসি হেসে বললাম, না, কিচ্ছু হয়নি। রেডি হয়ে বেরিয়ে পড়লাম আমরা। সারা বিকেল ঘুরে শপিং করে ফিরতে রাত হলো। দুজনেই ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে সবাই বসে টিভি দেখছি। অভ্র বলল, বইয়ের হাতে এক কাপ চা খেতে ইচ্ছে হচ্ছে খুব। আমি উঠে কিচেনে চলে এলাম। গ্যাসের চুলোয় ছোট পাতিল বসিয়ে পানি ঢেকে চুলোয় আগুন ধরিয়ে ঘুরে দাঁড়াতেই লাফিয়ে উঠলাম আমি। অভ্র কখন এসে দাঁড়িয়েছিল টেরই পাইনি। অভ্র মুচকি হেসে আমাকে জড়িয়ে ধরে ঘাড়ে কয়েকটা চুমু খেয়ে বলল, ভীতু একটা। আমি পুরো অবাক। অভ্র এভাবে কখনো ঘাড়ে চুমু খায়নি এর আগে কোনো দিন। আমি বললাম, বউকে আদর করা শেখার নতুন কোনো কোর্সে ভর্তি হলে নাকি মিস্টার জামাই? অভ্র মুচকি হেসে বলল, এমন বউ থাকলে নতুন নতুন আদর আবিষ্কার করতে কোথাও যেতে হয় না, মন থেকে এসে যায়। বাপ্পা, কত রোমান্টিক আমার জামাই। বলে আমি ঘুরে দাঁড়িয়ে গ্যাসের পাওয়ার আর একটু বাড়িয়ে দিয়ে অভ্রকে বললাম, এখানে দাঁড়াও, আমি ড্রয়িং রুম থেকে মোবাইলটা নিয়ে আসছি। অভ্রকে কিচেনে রেখে আমি ড্রয়িং রুমে এসে ভীষণ শক খেলাম। অভ্র তো ড্রয়িং রুমে বসেই টিভি দেখছে। যেখানে দেখে গেছিলাম সেখানে সেভাবেই বসে আছে। আমার বুকের ভেতর ধুকপুকানি ক্রমশ বেড়ে চলেছে। কিচেনে যে অভ্র ছিল তাহলে সে কে? আমার আগেই বা কিভাবে আবার ড্রয়িং রুমে আসবে? দৌড়ে আসতে হলেও তো আমার পাশ কাটিয়ে আসতে হবে। আমার হার্টবিট এতটাই বেড়ে চলেছে যেন এক্ষুনি ফেটে যাবে। গলা শুকিয়ে কথা বলার অবস্থা নেই, শরীরটা কেমন কাঁপছে। অভ্র আমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার? কি হয়েছে তোমার? আমি নিজেকে কোনো মতে সামলে নিয়ে অভ্রকে জিজ্ঞেস করলাম, আমি কিচেনে যাবার পর থেকে তুমি এখানেই ছিলে? অভ্র উঠে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ, এখানেই ছিলাম, তোমার অপেক্ষায়। বউ চা নিয়ে ফিরবে, তারপর আমি খাবো সেই অপেক্ষায়। আমার কপালে জমা বিন্দু বিন্দু ঘাম দেখে অভ্র আমাকে পাজাকল করে কোলে তুলে বেডরুমে যেতে যেতে বলল, তোমার শরীরটা মনে হয় দুর্বল, এখন আর কিছু করতে হবে না, চলো ঘুমোবো। আমাকে খাটে শুইয়ে দিয়ে অভ্র লাইট অফ করার জন্য সুইচ টিপবে এমন সময় মনে পড়ল, চুলোয় তো পানি গরম হচ্ছে, চুলা নেভানো হয়নি তখন। আমি উঠে বসে বললাম, দাঁড়াও, আমার কিচেনে যেতে হবে অভ্র। অভ্র অবাক হয়ে জিজ্ঞেস করলো, আবার কেন? বললাম, চুলো নেভানো হয়নি এবং কিচেনের লাইটও অফ করা হয়নি। তোমার কষ্ট করে যেতে হবে না, আমি যাচ্ছি বলে অভ্র রুম থেকে বেরিয়ে গেল। শরীরটা কেমন একদম ভারী লাগছে। রুম থেকে অভ্র বেরিয়ে যাওয়ার সময় দরজা বাইরে থেকে টেনে বন্ধ করে গেছে। হঠাৎ দরজাটা মৃদু আওয়াজ করে অনেকখানি খুলে গেল। বুকশেল্ফের ওপর থেকে ফুলদানিটা ঠাস করে নিচে পড়তেই ভয়ে আমার শরীরের সমস্ত লোম কাটা দিয়ে উঠল। জানলা বন্ধ থাকায় ঘরের বাতাস চলাচল
স্বাভাবিক হওয়ার কথা, থাকলেও বাতাসের জানলার পর্দা সরে গিয়ে আবার স্বস্থানে আসলো। রুমের দরজাটা মৃদু আওয়াজ করে আবার একা একা বন্ধ হয়ে গেল। দরজার ওপাশ থেকে অভ্র দুষ্টুমি করছে না তো? চেক করার জন্য বিছানা ছেড়ে উঠে পা টিপে টিপে দরজার কাছে এসে দাঁড়াতেই ক্যাচ করে দরজাটা খুলে যেতেই আমি ভয়ে চিৎকার করে উঠলাম। অভ্র রুমে ঢুকে অবাক হয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, হঠাৎ কি হলো তোমার? এমন ভয় ভয় কেন করছো? এতক্ষণ দরজার আড়ালে দাঁড়িয়ে তুমি দরজা খুলছিলে এবং বন্ধ করছিলে। আমি কাপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। অভ্র অবাক হয়ে বলল, আমি এমন কেন করতে যাব? আমি তো এই কিচেন থেকেই আসলাম। কথা শেষ করে আমার হাত ধরে টেনে এনে খাটে বসিয়ে অভ্র আমার পাশে বসে বলল, ইদানিং তুমি ভীষণ অন্যমনস্ক হয়ে যাচ্ছ। কোনো কারণে কি তোমার মন খারাপ, অথবা কোনো দুশ্চিন্তা থাকলে আমায় বলো। আমি সম্পূর্ণ ঠিক আছি অভ্র, আমি বললাম। অভ্র বলল, তুমি নিজেই চুলা এবং কিচেনের লাইট অফ করে এসে বললে যে ওসব বন্ধ করা হয়নি। এসব কি তোমার অস্বাভাবিক মনে হয় না? আগে তো তুমি এমন ছিলে না। অভ্রের কথা শুনে আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। আমি তো চুলা নেভাইনি এবং লাইটও অফ করেনি, তাহলে এসব কিভাবে হলো? আর এতদিন তো এই সব কিছু ঠিকঠাক ছিল, হঠাৎ আজকেই কেন এই সব? অদ্ভুত দূরে কাণ্ডকীর্তির মাত্রা বেড়ে গেল। বারবার আমার মনে হচ্ছে কি যেন একটা নেই আমার কাছে, কিন্তু এই সব পরে। আগে অভ্রকে কিছু একটা বলে বুঝ দিতে হবে। আস্তে করে অভ্রের কাঁধে মাথা রেখে বললাম, আসলে কেমন একটা হাঁপিয়ে উঠেছি। অভ্র, হঠাৎ করে মা বাবাকে ছেড়ে আলাদা থাকছি যখন মনে পড়ে সব কিছু কেমন এলোমেলো হয়ে যায়। তবুও ব্যাপার না, আমার তুমি এবং তোমার যত্ন ও ভালোবাসা হলেই চলবে। অভ্র আমার কপালে একটা চুমু খেয়ে বলল, আমি সবই বুঝি এবং চেষ্টা করব খুব জলদি আবার আমরা সবাই একত্র হবার। রুমের লাইট অফ করে আমরা একে অপরকে জড়িয়ে ধরে শুয়ে আছি। অভ্র আমাকে তার বুকে পরম আদরে শিশুর মতো করে জড়িয়ে ধরে আমার চুলে হাত বুলিয়ে দিচ্ছে। এভাবে চুপচাপ দীর্ঘ সময় আমি চোখ বন্ধ করে আছি আর অভ্র আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ধীরে ধীরে রুমের ভেতর একটা দুর্গন্ধ তীব্র হতে লাগলো। অভ্র আমার মনে করছে আমি ঘুমিয়ে পড়েছি। অভ্র ধীরে ধীরে উঠে বসলো, বোঝার চেষ্টা করছে দুর্গন্ধটা কোথা থেকে আসছে। আমি চোখ খুলে জানলার দিকে তাকালাম। মৃদু বাতাসে জানলার পর্দা দুলতে দুলতে হঠাৎ অনেকখানি সরে যেতেই আমি জানলার স্বচ্ছ কাছে ওপাশে ভয়ঙ্কর সেই বিশ্রী মুখটা দেখেই ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেললাম। কি ভয়ঙ্কর সেই মুখ, আর কি ভয়ঙ্কর তার চাহনি। চোখ দুটো যেন জ্বলন্ত আগুনের গোলক। আমি পুনরায় চোখ মেলে তাকানোর আগেই জানলার পর্দা আবার স্বস্থানে এসেছে, তাই চোখ খুলে আর জানলার বাইরের দৃষ্টি নিক্ষেপ করতে পারলাম না। অভ্র উঠে গিয়ে লাইট জ্বালিয়ে আবার খাটে এসে বলল, কেমন একটা বিশ্রী দুর্গন্ধ পেয়েছো তুমি? আমি ঘুম ঘুম ভান করে উঠে বসে বললাম, কই না তো। অভ্র হিসাব মেলাচ্ছে কিসের দুর্গন্ধ হতে পারে। আর আমি ভাবছি আজ হঠাৎ করে কেন এসব হচ্ছে, আর বারবার মনে হচ্ছে কিছু একটা আমার কাছে নেই। হঠাৎ গলায় হাত দিতেই চমকে গেলাম। ছোটবেলার হুজুরের দেওয়া সেই তাবিজটা কোথায় গেল আমার গলা থেকে? তাহলে কি গলার হাড় খোলার সময় হাড়ের সঙ্গে তাবিজটা খুলে রেখেছি? উঠে গিয়ে আলমারি খুলতেই প্রাণে পানি ফিরে পেলাম। তাবিজটা হাড়ের সঙ্গে পেঁচিয়ে আছে। তাবিজটা গলায় পড়ে লাইট অফ করে এসে অভ্রকে টেনে শুইয়ে ওর গলা ধরে শুয়ে পড়লাম। তারপর আর তেমন কোনো কিছু টের পাইনি।
এক ঘুমে সকাল। এরপর বেশ কিছুদিন কেটে গেল সুন্দরভাবে। এই কয়েকদিনে অভ্রও আমার একান্ত কাছাকাছি আসার চেষ্টা করেনি। আজ ভরা পূর্ণিমা রাত, চাঁদের স্নিগ্ধ আলোয় স্বর্গীয় রূপ ধারণ করেছে পৃথিবী। পুকুরের পানিতে চাঁদের প্রতিফলন যেন হাত ইশারা করে ডাকছে আমায়। এমন রাতে নিজেকে ঘরে আটকে রাখার যে দায়, আমাকে জানলার পাশে দাঁড়িয়ে আনমনে আকাশ পানে চেয়ে থাকতে দেখে অভ্র পেছন থেকে এসে আমাকে জড়িয়ে ধরে বলল, প্রকৃতির এই মায়াবী রূপে সবটুকু উপভোগ করতে চাইলে ঘর থেকে বের হতে হবে। তো চলো পুকুর ঘাটে গিয়ে বসি। আমি আগে পিছে ভাবার আর অবকাশ পেলাম না। অভ্রের এক কথায় রাজি হয়ে গেলাম। অভ্র আমাকে পাজাকোল করে কোলে তুলে নিয়ে বাইরে যাবার জন্য পা বাড়ালো। কিন্তু আজকের রাতটা যেন সর্বনাশের রাত হবে সেটা আমি কিছুতেই বুঝতে পারিনি। ভালোবাসার অনুভূতি নিয়ে আমি জলি আবার হাজির আপনাদের মাঝে। চলুন গল্পের পরবর্তী অংশটি শুনে আসি। আমাকে কোলে তুলে নিয়ে অভ্র ঘরের বাইরে পা রাখতেই ফস করে কালো কি একটা দৌড়ে গেল। অভ্র ব্যালেন্স হারিয়ে আমাকে নিয়ে প্রায় পড়ে যেতে যেতে ভাগ্যক্রমে রক্ষা পেল। বাইরে চাঁদের আলোয় আলোকিত, তবুও দ্রুত বেগে দৌড়ে যাবার কারণে সেটা কি ছিল বোঝা যায়নি। অভ্র এবার আমাকে নিয়ে পুকুর পাড়ের দিকে এগিয়ে যাবার জন্য 2 পা সামনে এগোতেই থমকে দাঁড়ালো। অভ্র যেটা দেখেছে আমিও তাই দেখেছি। রজনীগন্ধার ঝোপের ভেতর থেকে দুটো জ্বলন্ত চোখ আমাদের দিকে তাকিয়ে আছে অপলক। আমার শীতধারা বেয়ে ভয়ের শীতল স্রোতের ধারা বেয়ে গেল। অভ্র আমাকে ধীরে ধীরে কোল থেকে নামিয়ে পকেট থেকে মোবাইল বের করে ফ্ল্যাশ লাইট জেলে রজনীগন্ধার ঝোপের দিকে আলো ফেলে একটা ঢিল ছুঁড়ে মারতেই দেখলাম একটা কালো বিড়াল বিশ্রী সুরে মিয়াও ডেকে দৌড়ে পালালো। অভ্র আমার দিকে তাকিয়ে হেসে বলল, বুঝলে এবার? বনের বাঘের চেয়ে মনের বাঘে খায় বেশি। ভয়ের কারণ বিশ্লেষণ না করে ভয় পাওয়া বোকামি। আমরা হাত ধরাধরি করে এগিয়ে যাচ্ছি পুকুরের দিকে। রক্তজবার বাগানটা অতিক্রম করে যাচ্ছি। এমন সময় হঠাৎ একটা দমকা হাওয়া এসে রক্তজবার বাগানের জোরে সোরে দোল দিয়ে যেতেই আচানক রক্তজবার বাগানে আলোকিত হয়ে উঠল জোনাকির পোকার আলোয়। আমরা অবাক হয়ে তাকিয়ে আছি রক্তজবার ঝোপের দিকে। সব কিছু স্বাভাবিক আবার অস্বাভাবিক। তার চেয়ে বেশি অস্বাভাবিক সুন্দর লাগছে ডালে ডালে পাতায় পাতায় জোনাকিরা বসে ছন্দে ছন্দে যে আলো জ্বলছে। আমি পুরোপুরি বিমোহিত হয়ে অপলক তাকিয়ে উপভোগ করছি রাতের প্রকৃতির এই আজব আয়োজন। হঠাৎ দেখলাম একটা রক্তজবা ফুল বোটা থেকে খসে টুপ করে মাটিতে পড়ল। বাতাসে আবার ফুলটা গড়াগড়ি খেতে খেতে আমার প্রায় সামনে চলে এসেছে। আমার ভীষণ ইচ্ছে হলো ফুলটা তুলে খোপায় গোজার। 2 পা এগিয়ে ঝুঁকে পড়ে ফুলটা তুলব, এমন সময় অভ্র পেছন থেকে আমাকে টেনে তুলে বলল, কি করছো ওতে? ধুলো মেখে গেছে তো। আবার একটা দমকা হাওয়ায় ফুলটা দূরে কোথাও উড়ে গেল। মাথার উপরে রূপলি চাঁদ, চাঁদের স্নিগ্ধ আলো বৃষ্টির মতো ঝরে পড়ছে পৃথিবীতে। আর খোলা আকাশের নিচে প্রিয়তমার হাতে হাত রেখে সে আলো গায়ে মেখে আমি যেন এখন কল্পনা রাজ্যে বিচরণ করছি। ধীরে ধীরে আমরা সান বাঁধানো ঘাটে এসে বসলাম। পুকুরের জল চাঁদের আলো মেখে চিকচিক করছে। বাতাসে দোল দিয়ে যে মৃদু ঢেউ তুলছে সেই ঢেউয়ে পুকুরের পদ্মফুল যেন হেলে দুলে নাচছে। আমি অভ্রের কাঁধে মাথা রেখে বললাম, একটা কবিতা শোনাবে? অভ্র মিষ্টি হেসে আমার কপালে চুমু খেয়ে
মাথায় আলতো করে হাত বুলিয়ে দিতে দিতে কবিতা শুরু করলো। আমি তোমার হাতে হাত রেখে হেঁটে যেতে চাই দূর হতে বহু দূর, বলতে গেলে সেখানে যেখানে জীবনের সীমারেখা টানা আছে। যদি জীবনে সীমারেখা টেনে দেয় তবে বিধাতার কাছে ওপরের জনমেও তোমাকেই চেয়ে নেব। সন্ধ্যা গড়িয়ে রাত নামুক, অন্ধকারের চাদরে মোড়ানো নিস্তব্ধ পৃথিবী জানুক আমি তোমার হাত ধরে হেঁটে চলেছি গন্তব্যহীন পথে। তেপান্তরের মাঠ পেরিয়ে, ঘন গভীর বন পেরিয়ে যেতে যেতে হোক রাত গভীর, আমরা ক্ষণিকটা জড়িয়ে নেব ঝোপের পাশে কোনো দুর্বা ঘাসের চাদরের ওপর বসে। অন্ধকারে জোনাকি পোকার আলোর মিছিলে হারাবো দুজন। আমাদের যে এই যাত্রার সাক্ষী হবে জোনাকি পোকা, সাক্ষী হবে ঝোপের ভেতর থেকে ফ্রুত করে উড়ে যাওয়া রাত জাগা পাখিরা, সাক্ষী হবে রাতের আধার। আর সেই পথ, যেই পথে হেঁটে এসেছি এবং হেঁটে যাব বহুদূর, চলতে চলতে যদি ক্লান্তি এসে তোমার পথের বাধা হয়ে দাঁড়ায়, ভেবো না এই বুঝি চলার শেষ। কোলে তুলে নিয়ে আবারও শুরু হবে পথ চলা। ফেলে যাব বলে কাছে আসেনি, ফেলে যাব বলে ভালোবাসিনি। মানুষটা যখন অস্বস্তিতে মিশে যায় তখন তাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব। তুমি আমার সেই অস্তিত্বে মিশে যাওয়া ভালোবাসা, আমার প্রেম। জীবনের পরেও যদি নতুন কোনো জীবন পাই, সেই জীবনেও আমি তোমাকেই চাই। কবিতা শেষে অভ্র চুপ করে আছে, আর আমি এখনো সেই কবিতার ঘোরের মধ্যে ঘুরপাক খাচ্ছি। একটা মানুষ এতটাও ভালোবাসতে পারে? আনন্দে আমার চোখে জল টলমল করে উঠল। ক্ষণিকের এই জীবনটা অভ্রকে পেয়ে পরিপূর্ণ আমার। এইরকম কাউকে জীবন সঙ্গী করে পাওয়া সত্যি ভাগ্যের বিষয়, এবং প্রতিক্ষণ নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় আমার। অভ্র আমার চোখের দিকে তাকিয়ে চোখে জল দেখে অবাক হয়ে দুই হাত দিয়ে আমার চোখের জল মুছে দিয়ে বলল, কবিতা শুনিয়ে যদি মুখের হাসির বদলে চোখের জল দেখতে হয়, তাহলে আমি আর কোনোদিন কবিতা শোনাবো না বাবা। আমি হেসে ফেলে অভ্রের নাক টিপে দিয়ে বললাম, এটা আনন্দের, হাদারাম, আনন্দের চোখের জল এসেছে। অভ্র ভ্রু কুঁচকে বলল, জল খালে ফেলে ঠোঁটে হাসি ফোটাও? তোমার মায়াবী হাসি আমার প্রাণকে আরও সতেজ করে তোলে প্রতিটা মুহূর্তে। পুকুরের ঠিক ওপারে পাড় ঘেঁষে কয়েকটা পদ্ম ফুল। অভ্র উঠে দাঁড়িয়ে বলল, একটা পদ্ম ফুল তুলে আনি, তোমার খোপা গুজেই দেব। কথা শেষে অভ্র এগিয়ে গেল। হঠাৎ করে দমকা হাওয়া এসে আমাকে ছুঁয়ে যেতেই শরীরে একটা ঝাঁকুনি খেয়ে শরীরে সমস্ত লোম কাটা দিয়ে উঠল। এই বিষয়গুলো সম্পর্কে আমি বারবার অভ্রকে বলতে চেয়েও পারিনি, কারণ যদি ভুল বুঝে দূরে সরে যায়, আমি অভ্রকে হারিয়ে বাঁচতে পারবো না। এই সমস্যার কারণেই আজ পর্যন্ত অভ্রকে একান্তে কাছে আসতে দেয়নি। তবে আমি যে চুপচাপ আছি তাও নয়। ছোটবেলায় সেই হুজুর বলেছিল, আমার ফুলশয্যার রাত হবে আমার স্বামীর জীবনের শেষ রাত। তার মানে অশুভ শক্তি আমার স্বামীকে মেরে ফেলবে। যদি তাই হয়, তবে হুজুর আমাকে যে তাবিজ দিয়েছিল, সেই তাবিজের কারণে অশুভ শক্তি আমাকে স্পর্শ করতে না পারলে অভ্রকেও ওই রকম একটা তাবিজ দিলেই হয়। তাহলে তো অশুভ শক্তি অভ্রেরও কোনো ক্ষতি করতে পারবে না। এইসব ভেবেই মায়ের সঙ্গে এই বিষয়ে ইতিমধ্যে আলাপ করেছি, এবং মা বলেছে আগামীকাল সেই হুজুরকে নিয়ে আসবে আমাদের এখানে। এইসব ভাবতে ভাবতে হঠাৎ ঘরের জানালার পর্দা সরে পড়তেই ভয়ে আমার শরীর অবশ হয়ে গেল যেন। জানালার পর্দায় ঘরের ভেতর থেকে পড়া একটা জীবন্ত ছায়া দেখে মনে হচ্ছে ঘরের ভেতর কেউ হাঁটাচলা করছে, কিন্তু আমি আর অভ্র ছাড়া তো এই বাড়িতে তৃতীয় কেউ নেই। ঝপাত করে পানিতে কিছু একটা পড়ার শব্দ পেয়ে ঘুরে তাকাতেই দেখলাম
পদ্ম ফুল তুলতে গিয়ে অভ্র পানিতে পড়ে গেছে। দৌড়ে গিয়ে অভ্রকে টেনে তুলে বললাম, এইসব পাগলামি কে করতে বলেছে তোমায়? চলো, ঘরে চলো। অভ্র মিষ্টি হেসে একটা পদ্ম ফুল আমার খোপায় গুজে দিয়ে বলল, কিচ্ছু পাগলামির স্মৃতি থাকতে হয় জীবনে, যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত জীবন্ত থেকে যায় মস্তিষ্কে। ঘরে এসে অভ্রের পোশাক চেঞ্জ করা হলে আমরা শুয়ে পড়লাম। রাত গভীর। অভ্র বলল, আমার ঠান্ডা লাগছে, শক্ত করে জড়িয়ে ধরো আমায়। আমি অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরলাম। ধীরে ধীরে আমার শরীরে অভ্রের স্পর্শ কেমন একটা অনুভূতির আগমন ঘটছে। নিশ্চয়ই অভ্র ইচ্ছে করে এইরকম করছে। আমি অভ্রকে ঠেলে সরিয়ে দিয়ে বললাম, এই যে মিস্টার, হাব ভাব তো সুবিধার মনে হচ্ছে না? অভ্র হেসে ফেলে, হাব ভাব অসুবিধারও কিছু নয় মিস, আমরা স্বামী স্ত্রী বলে একটানে আমাকে বুকে নিয়ে আমি কিছু বলার আগেই আমার ঠোঁটে ঠোঁট ডোবালো। এই প্রথম এমন স্পর্শে আমি কেমন থমকে গেলাম। অভ্রের এই আদর ফিরিয়ে দেবার কোনো উপায় নেই আমার কাছে। আমার দেহ মন অভ্রের স্পর্শ ও আদরে বশীভূত হয়ে অন্যরকম এক সুখের অনুভবে মেতে উঠল। আজ আর ফেরাতে পারেনি অভ্রকে। স্বামী স্ত্রীর এই একান্ত সময় পার হবার পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আমি। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অভ্রের ভয়ঙ্কর ভালোবাসার অনুভূতি নিয়ে আমি চলি আবার হাজির আপনাদের মাঝে। চলুন গল্পের পরবর্তী অংশটি শুনে আসি। স্বামী স্ত্রীর এই একান্ত সময় পার হবার পরে কখন ঘুমিয়ে পড়েছিলাম টের পাইনি আমি। শেষ রাতে হঠাৎ ঘুম ভেঙে গেল অভ্রের ভয়ঙ্কর চিৎকারে। বিছানায় লাফিয়ে উঠে বসে লক্ষ্য করলাম অভ্র বিছানায় নেই। বুকের ভেতর কলিজায় একটা মোচড় খেয়ে উঠে গেল যেন। অভ্র কোথায় গেল এবং কোথা থেকে অভ্রের চিৎকার ভেসে এলো সেটা ঠিক বুঝে উঠতে পারছি না। কিছু সময় হতবুদ্ধি হয়ে বসে থেকে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম। পুরো ঘরে তন্ন তন্ন করে খুঁজে বাথরুমের সামনে এসে দাঁড়াতেই অভ্রের গোঙানির আওয়াজ শুনে দরজা ধাক্কা দিয়ে বুঝলাম দরজা ভেতর থেকে বন্ধ করা। লাগাতার ধাক্কাতে লাগলাম, কিন্তু কোনো লাভ হচ্ছে না। কলিং বেল বেজে উঠল। এত সকালে আবার কে এলো? দরজা খুলতেই দেখি পাশের বাড়ির সেই ভাবি, তার স্বামী এবং ছোট্ট মেয়েটি দাঁড়িয়ে আছে। আমি কোনো কিছু না বলে আবার বাথরুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলাম। এতক্ষণে ওরাও এসে আমার পাশে দাঁড়িয়েছে। প্রতিবেশী ভাই বলল, দেখি এইভাবে ধাক্কালে দরজা খুলবে না। উনি দরজা লক বারবার জোরে জোরে কয়েকবার আঘাত করতেই দরজা খুলে গেল। ভেতরে উপুর হয়ে পড়ে আছে অভ্র। আমরা সবাই ধরাধরি করে অভ্রকে এনে বিছানায় শোয়ালাম। অভ্রের কপালে অনেকখানি কেটেছে। অভ্রের মাথায় আমার কোলের ওপর রেখে ক্ষতস্থান পরিষ্কার করতে লাগলাম। পাশের বাড়ির ভাবি তার স্বামীকে বলল জলদি গাড়ির ব্যবস্থা করতে। অভ্রকে হাসপাতালে নেবার জন্য উনি গাড়ির ব্যবস্থা করতে বেরিয়ে পড়ল। আমার চোখে জল টলমল করছে দেখে পাশের বাড়ির ভাবি বলল, ভাবি একটা কথা বলবো? বলুন। আসলে ভাবি এই বাড়িটা আমার মোটেই সুবিধাজনক মনে হয় না। কেন? বাড়িটার দিকে তাকালেই কেমন রহস্যময় মনে হয়। এর জন্যই সেই দিন আপনাকে সাবধানে থাকতে বলেছিলাম। এই বাড়িতে কিছু আছে মনে হয়। কিছু আছে মানে? ভাবি, আমি গভীর রাতে আমাদের দ্বিতীয় তলার জানলা থেকে একদিন দেখি আপনাদের পুকুরের শান বাঁধানো ঘাটে সাদা লম্বা কি একটা বসে আছে। আরেকদিন দেখি সেই সাদা লম্বা মানুষ আকৃতির মতো জিনিসটা আপনাদের ঘরের আশেপাশে ঘোরাঘুরি করছে। আর কিছু দেখেছেন? জি ভাবি, গভীর রাতে পুকুরের পাশে ওই রক্তজবা ঝোপটা ঘিরে জোনাকি পোকা জ্বলে নেভে তখন কিছুক্ষণ পরে পরে ঝোপটা এমনভাবে দুলে ওঠে যেন ওর ডালে চড়ে কেউ নাচছে।
ওনার কথাই অবিশ্বাস করার কিছুই নেই, কারণ কারণ এইরকম ভৌতিক কিছু বিষয় আমিও ইতিমধ্যে লক্ষ্য করেছি। তবে বিষয় হলো, দোষ কি এই বাড়ির নাকি আমার সঙ্গে আসা দোষ? আমি জিজ্ঞেস করলাম, ভাবি, আপনি এসব ঠিক কবে থেকে লক্ষ্য করছেন? উনি কিছুক্ষণ ভেবে বলল, তোমরা এ বাড়িতে আসার পর থেকেই। কারণ এর আগে এ বাড়িতে কেউ ছিল না বলে তেমন নজর পড়তো না। এখন তোমাদের ঘরে আলো জ্বলে বলে বসে চোখ পড়ে, আর এই জন্যই বিষয়গুলো হয়তো চোখে পড়েছে। ভাবির স্বামী গাড়ি নিয়ে চলে এসেছে। এবার সবাই ধরাধরি করে অভ্রকে গাড়ি তুলে হাসপাতালে নিয়ে এলাম। কাটা জায়গা থেকে অনেক রক্তক্ষরণ হয়েছে। নার্সরা ক্ষত স্থান পরিষ্কার করে ড্রেসিং করে দিয়ে স্যালাইন লাগিয়েছে। ধীরে ধীরে চোখ খুলল অভ্র। আমার দিকে তাকিয়ে ধীরে ধীরে হাত বাড়িয়ে দিল। আমি হাত বাড়িয়ে অভ্রর হাতটা ধরতেই অভ্র শুকনো ঠোঁটে হাসির রেখা ফুটে উঠল। আমার চোখে জল টলমল করছে দেখে হাত ধরে টেনে পাশে বসিয়ে অভ্র বলল, তুমিও আমার শক্তি, তুমি আমার মনোবল। তুমি এভাবে ভেঙে পড়লে আমার কি হবে বলো তো? আমি চোখের জল মুছে হেসে বললাম, তুমি সুস্থ হয়ে উঠছ বলেই আনন্দের অশ্রু এসেছে চোখে। অভ্র মুখটা সেন্টে এমুজের মতো করে বলল, অশ্রু আনন্দের হোক বা বিষাদের, তোমার চোখে অশ্রু দেখলেই আমার মনটা হতাশার মেঘে ছেয়ে যায়। মিস সাদিয়া ইসলাম কেয়া, এবার চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকবে, একদম চুপ। আমি বললাম। অভ্র আমার হাতের পর হাত দিয়ে আলতো করে চেপে ধরে চোখ বন্ধ করে রইল। পাশের বাড়ি সেইভাবেই আমাদের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল এতক্ষণ। এবার ইশারায় জিজ্ঞেস করলো, আমাদের লাভ ম্যারেজ কিনা? আমি মুচকি হেসে বললাম, হ্যাঁ ভাবি, আমাদের লাভ ম্যারেজ। ভাবি সেই রকমই মিষ্টি হেসে বলল, এর জন্যেই এত প্রেম। আর অ্যারেঞ্জ ম্যারেজ করে আমার কপালে জুটলো একটা বেসরি কুমড়ো পটাশ। ভাবির কথা শুনে চোখ বন্ধ রেখে অভ্র হেসে উঠল আমার সাথে। ভাবির স্বামী অভিযোগের সুরে বলল, এই যে আমি যেই রকমই হই, তোমাকে কিন্তু কখনো কষ্ট দিয়ে কিছু করি না। আজ এত বছর হলো কষ্টটা কি বুঝতে দেইনি? এরপরও যদি তোমার মনে হয় আমি অনুপযুক্ত, তাহলে বলো, পাত্র দেখে আবার বিয়ে দিয়ে দিই। ভাবি লজ্জা পেয়ে বলল, হয়েছে, এবার থামেন জনাব। আমি ভাবিকে বললাম, ভাবি, কেউ কেউ প্রচণ্ড ভালোবাসে, কিন্তু তারা প্রকাশ করতে পারে না। এটা নিজেকে বুঝে নিতে হয়। দেখবেন সে ভালোবাসা প্রকাশ করছে না, কিন্তু আপনার প্রতি তার ভীষণ খেয়াল। দেখে বুঝে নেবেন সে আপনাকে ভীষণ ভালোবাসে। সে আপনাকে কখনো কোনো কিছুর অভাব বোধ করতে দেবেন না। নিজের জীবন থাকতে আপনাকে ছেড়ে যাবে না। কিন্তু সমস্যা একটাই, ভালোবাসার কথাটা সুন্দর করে গুছিয়ে বলতে পারে না। ভাবি মুচকি হেসে বলল, সেটা আমি বুঝি বলেই তো সংসারের বয়স আজ এত বছর। দোয়া করবে আমাদের জন্য, এভাবে যেন আজীবন পাশাপাশি থাকতে পারি। ভাবির স্বামী বলল, ঠিক আছে, এবার তাহলে আমরা যাই। আর হ্যাঁ, বাসায় ফেরার পরে কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই আমাদের বলবা। কথা শেষে তারা চলে গেল। সেলাইন শেষ হবার পরে আরও 2-3 ঘন্টা পরে অভ্রকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম হাসপাতাল থেকে। বাসায় ফিরতে সন্ধ্যা হয়ে গেল। অভ্রকে ড্রয়িং রুমে সোফায় বসিয়ে আমি আমাদের বেডরুমের দরজা খুলতেই হতবাক হয়ে গেলাম। আমাদের বিছানায় ঠিক মাঝ বরাবর একটা রক্তজবা ফুল পড়ে আছে। রুমের দরজা জানলা সব বন্ধ, তবুও এই ফুল আসলো কিভাবে সেটা ভেবে আমি রীতিমতো অবাক। এগিয়ে গিয়ে ফুলটা হাতে নিয়ে মুষ্টিবদ্ধ করে সোজা কিচেনে এসে গ্যাস স্টোভ জ্বালিয়ে আগুনে পোড়ালাম ফুলটা। মানুষের ধৈর্যের একটা সীমা থাকে, সেটা লিমিট ক্রস করলে তখন আর
ভয় ডর কিছু থাকে না। কিচেন থেকে ড্রয়িং রুমে এসে দেখলাম অভ্র নেই। জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি ঘরের বাইরে দাঁড়িয়ে আছে অভ্র। এই রাত্রিবেলা আবার বাইরে কি করে ওর? অভ্র আমাকে হাতের ইশারায় ডাকছে। আমি ঘুরে ঘর থেকে বাইরে বের হতেই অভ্র মিষ্টি হেসে বলল, অনেক দিন থেকে তোমায় একটা জিনিস দেখাবো ভেবেও দেখানো হয় না। কাল দিনেও দেখা যাবে অভ্র, আমি বললাম। অভ্রর কেমন মন খারাপ হয়ে গেল। আমি বললাম, আচ্ছা বাবা, ঠিক আছে, কি দেখাবে দেখাও, আমার পেছন পেছন আসো বলে অভ্র বাগানের ভেতর দিকে যেতে লাগলো। আমি অভ্রকে ফলো করতে করতে এগোচ্ছি। একটা জায়গায় গিয়ে অভ্র আমাকে বলল, তুমি ওখানেই দাঁড়াও। আমি দাঁড়ালাম। অভ্র কিছু দূর এগিয়ে গিয়ে ঘুরে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে রহস্যময় হাসি হাসতেই আমার সন্দেহ হলো। অভ্র এক পলকে হাওয়ায় মিলিয়ে যেতেই আমার মাথায় বারবার ওপরে বিশাল একটা গাছের বড়সড় একটা শুকনো ডাল মরাত করে ভেঙে নিচে পড়তে লাগলো। ঠিক এই মুহূর্তে আচানক কেউ একজন খপ করে আমার হাত ধরে হ্যাঁচকা টানে আমাকে বিদ্যুৎ গতিতে সরিয়ে নিল। আর সেই শুকনো ডালটা আমার সামনে পড়ল ধপাস করে। আমি ঘুরে দাঁড়িয়ে দেখলাম যে আমার হাত ধরে টেনে সরিয়ে এনেছে সে আর কেউ নয়, সে অভ্র। আমি হতবাক হয়ে ফ্যালফ্যাল করে অভ্রর দিকে তাকিয়ে আছি। অভ্র আমাকে টেনে বুকে জড়িয়ে ধরে বলল, মাথা ঠিক আছে তোমার? এই রাতের বেলা এখানে কি? আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার মানে যে আমাকে ডেকে এনেছিল সে আসল অভ্র নয়। আমি জিজ্ঞেস করলাম, তুমি কোথায় ছিলে অভ্র? অভ্র বলল, তুমি বেডরুম থেকে কিচেনে গেলে, আমি তখন ড্রয়িং রুম থেকে বেডরুমে গিয়ে শুয়েছিলাম কেয়া। তারপর তোমার টের না পেয়ে বাইরে বেরিয়ে এলাম। এবার সব কিছু আমার কাছে পরিষ্কার। চুপচাপ অভ্রকে নিয়ে ঘরে চলে এলাম। গত রাতে অভ্রর আর আমার একান্ত মেলামেশার কারণেই সেই অশুভ শক্তি খেপে আছে বুঝলাম। রাতে খাওয়া দাওয়া শেষে গল্প গুজব করে আমরা অনেক রাতে শুয়ে পড়লাম লাইট অফ করে। ইচ্ছে করেই এত রাত পর্যন্ত জেগেছি যেন রাতটা কোনো মতে কেটে যায়। ভোর হলেই আম্মুর আসার কথা সেই হুজুরকে নিয়ে। আমরা শুয়ে আছি। অভ্রর শরীর ক্লান্ত বলে ওর চোখে ঘুম চলে এসেছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। রাত গভীর। আমি শুয়ে আছি চোখ খুলে, সতর্কতার সাথে অশুভ শক্তির কোনো আজ আমি অভ্রের গায়ে লাগতে দেব না। ঘুমের মধ্যে অভ্র আমাকে জড়িয়ে ধরতেই দেখলাম দরজার কাছে কালো ধোঁয়ার মতো কিছু অদৃশ্যমান হয়ে ভয়ঙ্কর। ভালোবাসার অনুভূতি নিয়ে আমি চলে আবার হাজির আপনাদের মাঝে। চলুন গল্পের পরবর্তী অংশটি শুনে আসি। ঘুমের মধ্যে অভ্র আমাকে জড়িয়ে ধরতেই দেখলাম দরজার কাছে কালো ধোঁয়ার মতো কিছু দৃশ্যমান হয়ে ভয়ঙ্কর একটা ছায়ামূর্তিতে পরিণত হয়ে জ্বলন্ত আগুনের গোলাকারের মতো দুই চোখ মিলে তাকালো। মুহূর্তের মধ্যে যেন আমার গলা শুকিয়ে ফেটে যাবার অবস্থা। বিস্ফোরিত চোখে তাকিয়ে আছি আমি সেই ভয়ঙ্কর ছায়ামূর্তির দিকে। আমার শরীর থরথর করে কাঁপছে। যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি, কিন্তু সম্ভব হচ্ছে না। টের পেয়ে যদি অভ্রের ঘুম ভেঙে যায় এবং আচানক এই সব দেখে ভীষণ ঘাবড়ে যায়, তখন আর এক বিপদ। একটা বিষয় ভেবে আমি এখনো মোটামুটি শক্ত আছি যে হুজুরের দেওয়া সেই তাবিজটা যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণে অন্তত ওই অশরীরই আমাকে স্পর্শ করতে পারবে না বা কাছে ঘেঁষতে পারবে না, এবং এই কারণেই অভ্র যতক্ষণ আমার পাশাপাশি থাকবে ততক্ষণ অভ্রেরও কোনো ক্ষতি করতে পারবে না। অভ্রের ক্ষতি করতে হলে আমার কাছ থেকে আগে অভ্রকে দূরে সরিয়ে নিতে হবে।
সন্ধ্যের জন্যই অভ্রের রূপ ধরে আমাকে ডেকে নিয়ে গেছিল। আমাকে আগে মারতে গতরাতে অভ্রের সাথে শারীরিক মেলামেশার কারণে হয়তো। ধীরে ধীরে সব কিছু ক্লিয়ার হচ্ছে আমার কাছে। আরও ভয়ঙ্কর সেই কালো ছায়ামূর্তি আবার ধীরে ধীরে কালো ধোঁয়ায় পরিণত হয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি তাকিয়ে আছি বিস্ফোরিত চোখে, পলকহীন। চোখের পলক পড়ছে না আমার। দীর্ঘ সময় এইভাবে অতিবাহিত হলো। সব কিছু ঠিকঠাক স্বাভাবিক এখন। চোখের পাতায় এবার রাজ্যের ঘুম এসে ভর করেছে আমার। অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে চোখের পাতা এক করলাম। ঠিক কয়েক মিনিট পরেই দরজায় ঠকঠক আওয়াজ কানে আসতেই আমার চোখের ঘুম উধাও হয়ে গেল। কান খাড়া করে শুনতে লাগলাম। সেই ঠকঠক আওয়াজ প্রথমে মৃদু ছিল, এখন ধীরে ধীরে তীব্র হচ্ছে। এবার দরজার ওপাশ থেকে অভ্রের কণ্ঠে মৃদু স্বরে আমাকে ডাকছে, কেয়া। আবার কিছুক্ষণ পরে কেয়া, হুবু অভ্রের কণ্ঠ। এইদিকে অভ্রকে আমি জড়িয়ে ধরে আছি শক্ত করে। অভ্র গভীর ঘুমে তলিয়ে আছে। এবার পুনরায় নিশ্চুপ। কিছুক্ষণ পরে শুরু হলো দরজা ধাক্কানো। সেই সাথে অভ্রের কণ্ঠে, কেয়া দরজা খোলো। কেয়া, তুমি রুমের ভেতরে যার সাথে আছো সে অভ্র নয়। কেয়া, সে তোমায় মেরে ফেলবে। দরজা খোলো কেয়া, জলদি। দরজার বাইরে যে আছে সে কিছুতেই আসল অভ্র নয়, সেটা আমি জানি। কারণ আমার সাথে তাবিজটা থাকা অবস্থায় অশুভ শক্তি কোনোভাবেই আমার কাছে ঘেঁষতে পারবে না। আমি চুপচাপ কান খাড়া করে শুনে যাচ্ছি। দেওয়ালে পিঠ থেকে গেলে মানুষ যখন সকল ভয়কে উপেক্ষা করে আবার সামনে এগিয়ে যায়, অভ্রের জীবন রক্ষা করতে আমি তেমন এই ভয়টাকে উপেক্ষা করে এখন এর চিরস্থায়ী সমাধান খুঁজছি। হেরে গিয়ে বেঁচে থাকাটা বেঁচে থাকার না। ভয়কে জয় করে একদিন বাঁচলেও সেটাকে বেঁচে থাকা কয়। দরজায় ধাক্কাধাক্কি এবার বন্ধ হলো। পিন পতন নীরবতার চারিপাশে। আমি জানি এত সহজে ওই অশুভ শক্তি হার মানবে না। চোখ কান খোলা রেখে আমি সতর্ক প্রতিটি মুহূর্ত। বেশ কিছু সময় অতিবাহিত হবার পরে আবার খেয়াল করলাম রুমের বাইরে থেকে দরজার নিচ দিয়ে সেই কালো ধোঁয়ার কুণ্ডলী রুমের ভেতরে ঢুকে আবারও সেই ভয়ঙ্কর ছায়ামূর্তি রূপ ধারণ করে বলল, আমার হাত থেকে তোরা দুজনের কেউ বাঁচতে পারবি না, মনে রাখিস। আমার হাতেই তোদের মৃত্যু হবে। এর মধ্যে ফজরের আজানের ধ্বনি ভেসে আসলো চারিদিক থেকে। সেই ছায়ামূর্তি আবারও ধোঁয়ায় পরিণত হয়ে মুহূর্তেই হাওয়ায় মিলিয়ে গেল। আমার শরীরটাও হালকা লাগতে শুরু করেছে এবার। ওই অশুভ শক্তি আশেপাশে থাকলেই সারাক্ষণ শরীরটা ভারী হয়ে থাকে আমার। অভ্র গভীর ঘুমে আচ্ছন্ন। একে তো ওর শরীর ক্লান্ত, তার উপর হয়তো অশুভ শক্তির উপস্থিতি, আওয়াজ কোনো কিছুও টের পায় না। হয়তো অশুভ শক্তি শুধু আমার সামনেই দৃশ্যমান হয়। গত রাতে বাথরুমে অভ্রের সাথে কি ঘটেছিল সেটা জিজ্ঞাসা করার পরে অভ্র কিছুই মনে করে বলতে পারছিল না। আমিও আর জোর করিনি, কারণ কি ঘটতে পারে সেটা তো আমি জানি। যাই হোক, এবার আর চোখের পাতা মেলে রাখার দায়। রাজ্যের ঘুম এসে ভর করেছে দুই চোখে। অভ্রকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙল সকাল 10টার দিকে অভ্রের ডাকে। চোখ খুলে তাকিয়ে দেখি অভ্র হাসি মুখে দাঁড়িয়ে আছে। সকাল সকাল অভ্রের মুখে হাসি দেখে মনটা আনন্দে ভরে গেল। প্রিয়জনের মুখের হাসিটাও মারাত্মক আনন্দের একটা প্রভাব ফেলে মনে। উঠে বসে বললাম, কি ব্যাপার জামাই সাহেব, এত আনন্দে ভাসছে আপনার চোখে মুখে, কারণটা কি? অভ্র মুচকি হাসি হেসে বলল, বিশাল বড় একটা সারপ্রাইজ আছে
তোমার জন্যে কেয়া। আমি আগ্রহ নিয়ে বিছানা ছেড়ে নেমে অভ্রকে জড়িয়ে ধরে বললাম, কই, জলদি দাও। অভ্র আমার চোখ চেপে ধরে বলল, চুপচাপ আমি যেখানে নিয়ে যাচ্ছি সেখানেই চলো। অভ্র আমার চোখ চেপে ধরে আমাকে যে ড্রয়িং রুমে নিয়ে এসেছে সেটা আমি বুঝতে পারলাম। এবার অভ্র 3, 2, 1 বলে আমার চোখের ওপর থেকে হাত সরিয়ে নিতেই সত্যি আমি বাকরুদ্ধ হয়ে গেলাম। এর চেয়ে বড় সারপ্রাইজ আমার কাছে আর কিছুই হতে পারে না। আমার চোখের সামনে সোফায় বসে আছে আমার মা এবং বাবা। আমার চোখে জল টলমল করে উঠল। আনন্দে উত্তেজনায় কথা বন্ধ। আম্মুর এবং আব্বুর চোখেও জল টলমল করছে। হাঁটু গেড়ে আব্বুর পায়ের কাছে বসে পড়ে আব্বুর পা জড়িয়ে ধরে বললাম, আব্বু, আমার ভুল হয়ে গেছে, পালিয়ে এসে তোমাদের মনে কষ্ট দিয়ে আমাকে ক্ষমা করে দাও। সন্তান তো ভুল করবেই, তাই বলে তোমরা দূরে সরিয়ে রাখবে? নিজেও কষ্ট পাচ্ছ, আমরাও কষ্ট পাচ্ছি। আব্বুর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে। আব্বু কোনো কিছু বলতে পারল না। আমাকে টেনে তুলে বুকে জড়িয়ে কান্না করলো কিছুক্ষণ। তারপর বলল, সন্তানের উপর একটু রাগ করার অধিকার কি বাবার নেই বল? আমি না হয় রেগেছিলাম, তুই তো জামাইকে নিয়ে আমার সামনে গিয়ে দাঁড়াতে পারতি। এভাবে বেশ সময় অতিবাহিত হবার পরে আমরা সবাই গল্প করছি আর অভ্র চলে গেল বাজার করে আনতে। কিছুক্ষণ পরে সেই হুজুর আসলো। উনি মা বাবার সাথেই এসেছিল। সোফায় বসে হুজুর বলল, পুরো বাড়িটা বন্ধ করে এলাম। আপাতত সেই অশুভ শক্তি এই বাড়িতে ঢুকতে পারবে না, কিন্তু এটা চিরস্থায়ী সমাধান নয়। আমি বললাম, আমি এর চিরস্থায়ী সমাধান চাই হুজুর। হুজুর বলল, এটা আজ রাতেই হবে, কিন্তু সব কিছু তোমার হাতে। যদি ব্যর্থ হও তাহলে তোমার জীবন চলে যেতে পারে। আজ রাতে তুমি তোমার বিছানায় বসে খোলামেলাভাবে শুয়ে থাকবে এবং খাটের পাশে লুকিয়ে রাখবে আমার দেওয়া পাত্রে পবিত্র পানি ও একটা ছোট চাকু। চাকুটা সেই পানিতে ডোবানো থাকবে। তোমার তাবিজটা খুলে রেখে যাবে। আমি রাতে বাড়ি বন্ধ খুলে দেবার পরেই ওই অশুভ শক্তি বাড়ির ভেতরে ঢুকে সোজা তোমার কক্ষে চলে আসবে। আমি বাইরে থেকে ঘরের চারপাশ দেওয়া কালাম পড়ে বন্ধ করে দেব। অশুভ শক্তি শারীরিক মেলামেশার জন্য যখন তোমার ওপর চেপে বসবে, ঠিক তখন পবিত্র পানির পাত্র থেকে চাকুটা তুলে অশুভ শক্তির শরীরে ঢুকিয়ে দিতে পারলেই ও যন্ত্রণায় পালাতে চাইবে, কিন্তু সেটা আর পারবে না। এর পরের ব্যবস্থা আমি করব। আমি বললাম, তাহলে অভ্র? হুজুর বলল, ওকে এইসবের ভেতরে না টানাই ভালো। খাবারের সাথে ঘুমের ওষুধ খাইয়ে ওকে অন্য রুমে রাখতে হবে। অভ্র বাজার থেকে ফিরল। দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে রাত। আজ একটু তাড়াতাড়ি রাতের খাবার খেয়ে নিলাম সবাই, এবং পরিকল্পনা অনুযায়ী অভ্রকে ঘুমের ওষুধ খাওয়ানো হলো। খাওয়া শেষে ড্রয়িং রুমে বসে গল্পগুজব করতে করতে প্রায় রাত 12টা। অভ্র ইতিমধ্যে ঘুমিয়ে পড়েছে। এবার আমাদের পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতি নেবার পালা। হুজুর ঘর থেকে বেরিয়ে গেল। আমি রুমে এসে কেবল একটা টি শার্ট এবং পায়জামা পরে রুমের লাইট অফ করে শুয়ে রইলাম। বুকের ভেতর ধকধক করছে। নিজের হৃৎপিণ্ডের কল্পনার শব্দ স্পষ্ট শুনতে পাচ্ছি। হুজুর সম্ভবত বাড়ির বন্ধন খুলে দিয়েছে। একটু ভুল হলেই আমার জীবন চলে যেতে পারে। মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকছি অবিরত। হঠাৎ অনুভব করলাম শীতল সাপের মতো কিছু একটা আমার পায়জামার ভেতর দিয়ে পায়ে পেঁচিয়ে বুকের দিকে উঠে আসছে। ভালোবাসার অনুভূতি নিয়ে আমি চলে আবার হাজির আপনাদের মাঝে। চলুন
তাহলে গল্পের পরবর্তী অংশটি শুনে আসি। হঠাৎ অনুভব করলাম শীতল সাপের মতো কিছু একটা আমার পায়জামার ভেতর দিয়ে পায়ে পেঁচিয়ে বুকের দিকে উঠে আসছে। ভয়ে শঙ্কায় শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। প্রতিটি মুহূর্ত এখন গভীরভাবে উপলব্ধি হচ্ছে। শীতল সাপের মতো সেই জিনিসটা এবার কোমর হয়ে বুকের মাঝ বরাবর এসে থামল। বুকের ভেতর মনে হচ্ছে কেউ হাতুড়ি পিটা করছে। দমাদ্দম মনে হচ্ছে হৃৎপিণ্ড এক্ষুনি ফেটে যাবে। পিনপতন নীরবতা চারিপাশে। আমার নিঃশ্বাসের শব্দ স্পষ্ট হয়ে কানে বাজছে। সাপের মতো সেই জিনিসটা এবার চোখের পলকে মানুষের আকৃতি ধারণ করলো, কিন্তু চেহারা তার বিভৎস রকমের ভয়ঙ্কর। রুমে অন্ধকার বলে স্পষ্ট বোঝা না গেলেও যেইটুকু বোঝা যাচ্ছে ওইটুকু অনেক। ভয়ে অভ্যস্ত নয় এমন কেউ হলে হয়তো এতক্ষণে হার্ট অ্যাটাক করে মারা যেত। অশুভ শক্তি এমনভাবে আমার ওপর হামলে পড়েছে যে তার শক্তির কাছে আমার শক্তি হাতির সামনে পিঁপড়ের মতো। আমার শরীর অবশ হয়ে যাচ্ছে যেন। অশুভ শক্তি আমার পরনের কাপড় টেনে খুলে ফেলায় মগ্ন। হঠাৎ করে অভ্রের মুখটা ভেসে উঠল চোখে। এই যাত্রা হেরে গেলে আর হবে না। জীবনের বাকিটা পথ অভ্রের হাতে হাত রেখে চলা হবে না। না বলা কথাগুলো আর বলা। কত স্বপ্ন রয়ে গেছে বাকি। ভাবতে ভাবতে চোখে জল এসে গেল, আর মনোবল ফিরে পেলাম যেন আবার। অশুভ শক্তির সাথে ধস্তাধস্তি করতে করতে এক সময় খাটের বাম পাশে চলে এলাম। এখানেই খাটের পাশে আছে সেই পাত্রে পবিত্র পানি, আর পানিতে ভেজানো ছোট্ট চাকুটা। সুযোগ বুঝে হাত বাড়িয়ে চাকুটা তুলতে যাব, এমন সময় অশুভ শক্তি আমাকে শূন্যে তুলে যেন খাটের ওপরে আছাড় মারল। ঘাড়ে হাতে অনেক জায়গায় অশুভ শক্তির আক্রমণে জখম হয়ে রক্ত ঝরছে। আমি নিস্তেজ হয়ে পড়ে আছি বিছানায়। অশুভ শক্তি হঠাৎ অদৃশ্য হয়ে গেল। একটু পরেই আবার দৃশ্যমান হয়ে আমাকে লক্ষ্য করে ঝাঁপ দিতেই আমি গড়িয়ে খাটের পাশে পড়ে চাকুটা হাতে নিলাম। অমনি অশুভ শক্তি আবার আমার উপর হামলে পড়তেই বিদ্যুৎ গতিতে চাকুটা ঢুকিয়ে দিলাম অশুভ শক্তির শরীরে। সাথে সাথে ভয়ঙ্কর একটা চিৎকার দিয়ে অশুভ শক্তি কালো ধোঁয়ার কুণ্ডলিতে পরিণত হয়ে রুমের চারপাশে চক্কর মেরে বেরিয়ে যাবার চেষ্টা করলো, কিন্তু পারল না। হুজুর হয়তো ঘরের চারপাশে দোয়া কালাম পড়ে বন্ধ করে রেখেছে, যেন পালাতে না পারে। পালাবার পথ বন্ধ দেখে হয়তো অশুভ শক্তি আরও ক্ষেপে গেছে। ধোয়ার কুণ্ডলী আবার সেই যেন ভয়ঙ্কর রূপ ধারণ ধরে আমার উপর ঝাঁপিয়ে পড়বে। ঠিক এমন সময় অভ্র দরজা খুলে বিদ্যুৎ গতিতে ছুটে এসে তাবিজটা আমার গলায় পরিয়ে দিয়ে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। অশুভ শক্তি এবার চারপাশে চক্কর কাটছে আর ভয়ঙ্কর গর্জন করছে। একটা মুখবন্ধ মাটির হাঁড়ি নিয়ে হুজুর রুমে ঢুকে হাঁড়ির ঢাকনা খুলে দোয়া কালাম পড়ে ধুলো মাটির মতো কিছু রুমে ছিটিয়ে দিতেই গর্জন করতে করতে অশুভ শক্তি ধোঁয়ায় পরিণত হয়ে হুজুরের হাতের মাটির হাঁড়ির ভেতর ঢুকতেই হুজুর ঢাকনা লাগিয়ে হাঁড়ির মুখটা বন্ধ করে আরও কী সব দোয়া পড়ে হাঁড়িতে ফু দিয়ে আমাদের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, তোমাদের শত্রু এবার চিরতরে বন্দী। তোমরা আজ থেকে ভয় মুক্ত। এই দুষ্ট জিনের ব্যবস্থা আমি করেছি। হুজুরের কথা শেষ হতেই আমি এতক্ষণের ধকলে ক্লান্ত বলে হয়তো অজ্ঞান হয়ে গেলাম। সকালে চোখ খুলে দেখি সবাই ব্যাগ গোছগাছ করে রেডি। আব্বা আমাদের বাড়িতে নিয়ে যাবে বরিশাল পিরোজপুরে গ্রামের বাড়ি। গাড়িতে বসে অভ্রের কাঁধে মাথা রেখে বললাম, তোমাকে তো ঘুমের ওষুধ খাইয়েছিলাম, তুমি টের পেলে কিভাবে রাতে? অভ্র মুচকি হেসে বলল, মানুষটা যদি মনের হয় তখন তার বিপদে মন নিজেই ঘুমটুম তাড়িয়ে মনের মানুষ বিপদে আছে জানিয়ে দেয়। বললাম, ভয় লাগেনি তোমার?
অভ্র মিষ্টি হেসে বলল, ভয় একটাই হয়, তোমাকে যেন কভু না হারায়। আমরা গল্প করতে করতে বাড়ি এসে পৌঁছলাম। এরপর অভ্রের প্রাইমারি স্কুলে সরকারি শিক্ষক হিসেবে চাকরি হয়ে যায়। গ্রামেই আমরা বসবাস শুরু করি। প্রায় 2 বছর কেটে যায়। আমাদের ছোট্ট সোনা মেয়ে পরিটার বয়স এখন 8 মাস। সুখী সংসার আমাদের। মেয়েটা বারবার দৌড়ে জানলার কাছে গিয়ে অস্পষ্টভাবে এমন করে হাসে, কথা বলে যেন ওর সামনে কেউ দাঁড়িয়ে আছে বা শূন্যে ভাসছে জানালার ওপাশে। আমি কোলে তুলে জানলার কাছ থেকে সরে এসে মনে মনে ভাবি, সেই আগের ভয়ঙ্কর অভিজ্ঞতায় ছাপ এখনো মনে রয়ে গেছে বলেই হয়তো একটু অস্বাভাবিক কিছু দেখলেই ভয় হয়। ভয়কে জয় করে আমাদের জীবন এখন ভয়হীন সুখের। এইভাবেই কেটে যাচ্ছে দিন, হাসি আনন্দে সারাক্ষণ। ভয় নেই বলেও সুপ্ত অবস্থায় মনের কোণে ঘাপটি মেরে রয়ে গেছে কিন্তু অজানা অস্পষ্ট ভয়। মনকে বোঝাতে বোঝাতে এক সময় সেই ঠিকই বুঝবে চিরতরে শেষ সেই ভয়।